কালো রাত্রির আকাশের দিকে তাকিয়ে কখনো কি আমাদের পৃথিবীর বাইরে কি আছে তা জানতে চেয়েছেন? গ্রিক দার্শনিকরা একসময় পৃথিবীকে সমতল মনে করতেন, কিন্তু তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে তারাই বুঝেছিলেন যে আমাদের এই গ্রহ গোল। আজ আমরা কেবল সেই গোলকের মধ্যেই সীমাবদ্ধ নই। আমরা জানি সম্পূর্ণ মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। দূরবর্তী ছায়াপথগুলি যে ক্রমাগত দূরে সরে যাচ্ছে তার প্রমাণ পাই তারার আলোতে ঘটা লাল সরণ বা রেড শিফটের মতো সূক্ষ্ম ইঙ্গিতে। স্টিফেন হকিংয়ের কালজয়ী গ্রন্থ দ্য থিওরি অফ এভরিথিং আপনাকে নিয়ে যাবে মহাবিশ্বের জন্মলগ্ন থেকে এর সম্ভাব্য শেষ পরিণতি পর্যন্ত। বিগ ব্যাং, কসমিক ইনফ্লেশন, ছায়াপথ ও নক্ষত্রের সৃষ্টি, ব্ল্যাক হোলের নিগূঢ় রহস্য এবং বিস্ময়কর হকিং বিকিরণ। আমরা কেন কেবল অতীতকে স্মরণ করি কিন্তু ভবিষ্যৎকে নয়, সেই প্রশ্নের উত্তর জানতে পারবেন। বুঝবেন কেন মহাবিশ্বের এই সামগ্রিক বিকাশ আমাদের অস্তিত্বে গভীর প্রভাব ফেলে, এবং পুরো অডিও বুকে সেই প্রশ্নগুলির বৈজ্ঞানিক উত্তর খুঁজে পেতে স্বাগত সেই মহাজাগতিক সফরে যেখানে জটিলতম বৈজ্ঞানিক রহস্যকে সরলতম ভাষায় তুলে ধরা হয়েছে। অধ্যায় ১, মহাবিশ্ব সম্পর্কে ধারণা। রাতের আকাশে জ্বলজ্বলে তারা আর অনন্ত নীরবতা। সহস্র বছর ধরে মানুষ এই দৃশ্যপটের মাঝেই নিজের স্থান খুঁজেছে। বিজ্ঞান বনাম ধর্ম, তর্ক বনাম কল্পনা, সব কিছু মিলিয়েই আমাদের আদিম জিজ্ঞাসা, এই বিশাল মহাবিশ্ব কেমন, কোথা থেকে এর শুরু? স্টিফেন হকিংয়ের প্রথম অধ্যায় সেই মৌলিক অনুসন্ধানের দ্বার খুলে দেয়। প্রাচীন গ্রিসের জ্যোতির্বিদ্যা। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল আকাশ পর্যবেক্ষণ করে নিশ্চিত হন যে পৃথিবী সমতলময়। তিনি এই সিদ্ধান্তের পেছনে দুটি জোরালো যুক্তি তুলে ধরেন। প্রথমত, চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর যে ছায়া পড়ে তার আকৃতি সর্বদা গোলাকার। দ্বিতীয়ত, বিভিন্ন স্থান থেকে মেরু তারার উচ্চতা পরিবর্তিত হতে দেখা যায়। যেমন উত্তরে অগ্রসর হলে তারাটি যেন আরও উপরে উঠে যায়। এই পর্যবেক্ষণ থেকে অ্যারিস্টোটল সিদ্ধান্তে পৌঁছান যে পৃথিবী গোলাকার। তবে তার মতে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে স্থির হয়ে আছে, যা ভূকেন্দ্রিক মডেল নামে পরিচিত। সূর্য, চাঁদ, গ্রহ আর নক্ষত্ররা প্রত্যেকেই তাকে ঘিরে নিখুঁত বৃত্তাকারে ঘুরছে। মজার বিষয় হল, এই ধারণা কেবল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ থেকে আসেনি। এটি সেই সময়ের ধর্ম আর মানুষের মর্যাদার ধারণার সঙ্গেও যুক্ত ছিল, কারণ মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করলে মানুষের গুরুত্ব যেন বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে আলেকজান্দ্রিয়ার পণ্ডিত টলেমি এই ভূকেন্দ্রিক ধারণাকে আরও সুসংহত করেন। তিনি এমন একটি পদ্ধতি তৈরি করেন যেখানে গ্রহগুলোর গতিপথ ব্যাখ্যা করার জন্য তাদের স্বচ্ছ গোলকের ওপর ছোট ছোট বৃত্তে, যা এপিসাইকেল নামে পরিচিত, ঘুরতে দেখা যায়। এই মডেল গ্রহের আপাত জটিল গতিবিধি ব্যাখ্যা করতে পারলেও এতে একটি বড় ত্রুটি ছিল। এই হিসেব অনুযায়ী চাঁদের দূরত্ব বাস্তবে যা হওয়া উচিত তার থেকে দ্বিগুণ হয়ে যেত। ত্রুটি থাকা সত্ত্বেও সেই সময়কার চার্চ এই মডেলকে গ্রহণ করেছিল, কারণ এটি পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্রে হিসাবে বজায় রেখেছিল। সৌরকেন্দ্রিকতার পথে বিপ্লব, মহাজাগতিক ধারণায় পরিবর্তন। 1514 সালে নিকোলাস কপারনিকাস মহাজাগতিক ধারণায় এক বিশাল বিপ্লবের সূচনা করেন। তিনি প্রস্তাব করেন সূর্য স্থির এবং পৃথিবী সহ অন্যান্য গ্রহ তাকে কেন্দ্র করে ঘুরছে। সেই যুগে পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়াটা ছিল চরম ধৃষ্টতা। তাই তিনি ভয়ে তার এই কাজ গোপনে প্রকাশ করেন, যেখানে তিনি এটিকে নিছক গাণিতিক অনুশীলন হিসাবে চালিয়ে দেন। পরবর্তীতে জোহানেস কেপলার কপারনিকাসের ধারণাকে সমর্থন করলেও তাতে এক গুরুত্বপূর্ণ সংশোধন আনেন। গ্রহগুলি বৃত্তাকার পথে নয়, বরং উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। মজার বিষয় হল, কেপলার নিজে বৃত্তকে ঈশ্বরের নিখুঁত আকৃতি ভাবতেন। তাই প্রথমে এই উপবৃত্তাকার কক্ষপথের ধারণাটি তাকে ব্যক্তিগতভাবে পীড়া দিয়েছিল। নিউটন এবং অভিকর্ষের সূত্র। 1687 সালে আইজ্যাক নিউটন তার যুগান্তকারী গ্রন্থ প্রিন্সিপিয়া ম্যাথেম্যাটিকাতে এক পুরনো দ্বৈততার অবসান ঘটান। তিনি দেখালেন যে শক্তি আপেলকে মাটিতে টেনে আনে, সেই একই শক্তি চাঁদকে তার কক্ষপথে ধরে রাখে। তার সার্বজনীন মাধ্যাকর্ষণের সূত্র স্পষ্টভাবে জানায় যে দুটি বস্তুর আকর্ষণ
তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের বিপরীত সমানুপাতিক। নিউটনের এই সমীকরণগুলি থেকেই উপবৃত্তাকার কক্ষপথ সহ মহাজাগতিক গতির অন্যান্য মৌলিক নিয়মগুলো প্রমাণিত হয়। নিউটন জনপ্রিয়তা সৃষ্টির উদ্দেশ্যে একটি কল্পিত গল্পও প্রচার করেন যে আপেল গাছ থেকে আপেল তার মাথায় পড়তেই নাকি তিনি মাধ্যাকর্ষণের তত্ত্ব আবিষ্কারে অনুপ্রাণিত হন। কিন্তু আধুনিক ইতিহাসবিদেরা জানেন এটি এক চরম যুক্তিবাদী মানুষ সম্পর্কে তৈরি হওয়া একটি মন গড়া কাহিনী। স্থিতিশীল মহাবিশ্বের ভুল ধারণা। নিউটনও ভেবেছিলেন যে যদি অসীম দূরত্ব জুড়ে অসংখ্য নক্ষত্র সমানভাবে ছড়িয়ে থাকে তাহলে মহাবিশ্বের কোনো কেন্দ্র থাকবে না, ফলে সকল দিকের মাধ্যাকর্ষণ বল একে অপরকে বাতিল করে দেবে। মহাবিশ্বের স্থিতিশীল বা অনন্ত স্ট্যাটিক মডেলের এই মূল দুর্বলতাই, যা অচিলের গড়ালি নামে পরিচিত, প্রমাণ করে দেয় যে এই ধারণাটি ছিল যুক্তিহীন এবং স্বপ্রতিরোধী। স্থির নাকি সম্প্রসারণশীল একটি পুরনো দার্শনিক দ্বন্দ্ব। ভিক্টোরিয়ান যুগ ও তারও আগে মানুষের ধারণা ছিল যে এই মহাবিশ্ব শাশ্বত এবং চিরন্তনভাবে অনড়। তবে এই ধারণার বিরুদ্ধে কিছু প্রশ্ন উঠেছিল। যদি অসীম নক্ষত্ররাজি চিরকাল ধরে জ্বলতে থাকে তবে তো রাতের আকাশও দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠার কথা। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি অলবার্জের প্যারাডক্স নামে পরিচিত। এই প্যারাডক্স যুক্তি দেয়, হয় সমস্ত নক্ষত্র একটি নির্দিষ্ট সসীম সময়ে একসাথে জ্বলে উঠেছিল, অথবা তাদের আলো এত বেশি হওয়া উচিত ছিল যে রাতের আকাশ কোনোভাবেই অন্ধকার থাকতে পারত না। এই দ্বন্দ্বের মাধ্যমেই ইঙ্গিত পাওয়া যায় যে হয়তো মহাবিশ্বের সূচনা একটি নির্দিষ্ট সীমায় আটকে আছে, অথবা নক্ষত্রপুঞ্জের প্রধান জ্যোতি সময়ের সাথে ক্ষয় হয়েছে। স্থায়িত্বের ব্যর্থ চেষ্টা। 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের শুরুতে কিছু বিজ্ঞানী মহাকর্ষের এমন একটি সংশোধিত মডেল তৈরি করতে আগ্রহী ছিলেন যেখানে দীর্ঘ দূরত্বে মাধ্যাকর্ষণ আকর্ষণ না করে বিকর্ষণ ঘটাবে। এর উদ্দেশ্য ছিল মহাবিশ্বকে স্থির অবস্থায় ধরে রাখা। কিন্তু এই ধরনের স্থির মহাবিশ্ব অত্যন্ত ভঙ্গুর প্রকৃতির হয়। সামান্যতম নড়াচড়া বা ব্যতিক্রমও দ্রুত গতিবেগ সৃষ্টি করে, যার ফলে হয় বিশাল বিস্ফোরণ ঘটবে, নয়তো সব কিছুর চূড়ান্ত ধস নামবে। এই অস্থিতিশীলতার কারণেই বিজ্ঞানীরা শেষ পর্যন্ত স্থির মহাবিশ্বের ধারণাটি পরিত্যাগ করতে বাধ্য হন। ঈশ্বর ও আদিকারণের ধারণা। এই প্রসঙ্গে বিজ্ঞানী হকিং একটি বিশেষ দিক তুলে ধরেছেন। দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ সেন্ট অগাস্টিন বিশ্বাস করতেন যে মহাবিশ্ব সময়ের সাথে সৃষ্ট হয়েছে, এর আগে সময় বলে কিছু ছিল না। অন্যদিকে বিতর্কিত দার্শনিক ইম্যানুয়েল কান্ট যুক্তি দিয়েছিলেন যে সময়কে সীমিত বা অসীম বলে চিহ্নিত করা উভয়ই মানব মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি, এটি প্রকৃতির কোনো নিরপেক্ষ বৈশিষ্ট্য নয়। তবে বিজ্ঞান যত এগোচ্ছে, পর্যবেক্ষণ ও যুক্তি ততটাই নিশ্চিত করেছে যে একটি নির্দিষ্ট মুহূর্তের আগে মহাবিশ্বের অস্তিত্ব ছিল না। এই ধারণাটি কিছু ধর্মীয় ব্যাখ্যার সঙ্গে আপাতদৃষ্টিতে বিসদৃশ হলেও এটি পর্যবেক্ষণের ফলশ্রুতি উঠে আসা একটি বৈজ্ঞানিক সত্য। এই প্রথম অধ্যায়ে হকিং আমাদের হাত ধরে প্রাচীন গ্রিস থেকে নিউটনের প্রিন্সিপিয়া পর্যন্ত পথ দেখান। তিনি দেখিয়েছেন যে কিভাবে পৃথিবী কেন্দ্রিক ধারণা ধীরে ধীরে সূর্য কেন্দ্রিক এবং তারপরে বিশাল মহাজাগতিক চিত্রে রূপান্তরিত হয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন যে প্রতিটি নতুন তত্ত্বই পূর্বের ধারণার থেকে বেশি কিছু ব্যাখ্যা করে। প্রতিটি পুরনো ধারণা অচল হয়ে গেলেও তারা আমাদের শেখায় কিভাবে সঠিক প্রশ্নটি করতে হয়। বারবার প্রমাণিত হয়েছে যে মহাবিশ্ব সম্পর্কে আমাদের মৌলিক ধারণা বিজ্ঞান এবং পর্যবেক্ষণের আলোকেই পরিবর্তিত হয়। রাতের আকাশ কতটা গাঢ় আর তারাদের পথ কত বিস্তৃত, এই অনুসন্ধানই আমাদের বলে দেয় যে সত্য সব সময় আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। অধ্যায় 2, প্রসারমাণ মহাবিশ্ব। এক রাতে যখন আপনি নক্ষত্রখচিত আকাশের দিকে তাকান, তখন এক বিশেষ কৌতূহল জাগে। কল্পনা করুন, আপনার হাতে থাকা দূরবীন দিয়ে আপনি দেখলেন আকাশের এক প্রান্তে জ্বলজ্বল করছে একটি নীল বিন্দু, আবার অন্যদিকে তাকালে চোখে পড়ল একই রকম আরেকটি উজ্জ্বল ডট। এই দুটি বস্তু কি একই পরিবারের সদস্য, নাকি আমাদের নিজস্ব ছায়াপথের বাইরেও ছড়িয়ে আছে কোটি কোটি দ্বীপবিশ্ব?
এই মৌলিক জিজ্ঞাসা থেকেই স্টিফেন হকিং শুরু করেন তার দ্বিতীয় অধ্যায় প্রসারমান মহাবিশ্ব, দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স। ছায়াপথের সীমানা থেকে মহাবিশ্বের বিশালত্ব। বিংশ শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানীরা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি হল সমগ্র মহাবিশ্বের একমাত্র ঠিকানা। কিন্তু 1924 সালে এই ধারণা আমূল পরিবর্তিত হয়। আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল তখন দূরবর্তী কিছু ধোঁয়াটে মেঘ বা নীহারিকার দিকে মনোযোগ দেন। তিনি বিশেষ ধরনের তারার, যাদের পরিচিত উজ্জ্বলতাকে জ্যোতির্বিজ্ঞানে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বা আদর্শ বাতি বলা হয়, তার স্পন্দনকাল এবং উজ্জ্বলতা পরিমাপ করে এই নীহারিকাগুলোর দূরত্ব নির্ণয় করেন। হাবল দেখলেন এই বস্তুরাজি আমাদের ছায়াপথ থেকে এত দূরে অবস্থান করছে যে তারা কোনোভাবেই মিল্কি ওয়ের অংশ হতে পারে না। এই আবিষ্কার প্রমাণ করে দিল যে আমরা প্রায় 100 বিলিয়ন ছায়াপথের মধ্যে একটিতে বাস করি, যেখানে প্রতিটিতেই রয়েছে প্রায় সমসংখ্যক নক্ষত্র। আমাদের সূর্য একটি সাধারণ নক্ষত্র মাত্র, যা মিল্কি ওয়ের একটি প্যাঁচানো বাহুর মাঝামাঝি স্থানে বসে ঘুরছে। আমাদের গ্যালাক্সি আর মহাবিশ্বের কেন্দ্র নয়, বরং বিশাল কসমসের এক ক্ষুদ্র সদস্য। রঙের রহস্য এবং ডপলার সরণ, ডপলার শিফট। নক্ষত্রের আলো এবং বর্ণালীর বিশ্লেষণ বিজ্ঞানীদের জন্য এক অমূল্য ভাষা। নক্ষত্রগুলো তাদের ভিন্ন ভিন্ন তাপমাত্রার ভিত্তিতে ভিন্ন ভিন্ন রং প্রদর্শন করে। যখন কোনো নির্দিষ্ট উপাদান দ্বারা আলো শোষিত হয়, তখন বর্ণালীতে অদৃশ্য রেখা তৈরি হয়, যা বিজ্ঞানীদেরকে ওই তারার উপাদান সম্পর্কে জানায়। কিন্তু যখন জ্যোতির্বিজ্ঞানীরা দূরবর্তী গ্যালাক্সির আলো পরীক্ষা করলেন, তারা এক অদ্ভুত রহস্য দেখলেন। বর্ণালী রেখাগুলো একই রকম, কিন্তু সবকিছু সামান্য লালের দিকে সরে গেছে। এই ঘটনা ডপলার প্রভাবের সঙ্গে তুলনীয়। যেমন যখন কোনো অ্যাম্বুলেন্স আমাদের দিকে এগিয়ে আসে, হর্নের শব্দ তীক্ষ্ণ শোনায়, কিন্তু যখন সেটি দূরে সরে যেতে থাকে, তখন শব্দটি নিচু ও দীর্ঘ হয়। শব্দ তরঙ্গের এই পরিবর্তনই হল ডপলার প্রভাব। আলোর ক্ষেত্রে এই পরিবর্তনকে বলা হয় লাল অভিসর বা রেড শিফট। এই লাল অভিসর নিশ্চিতভাবে জানায় দেয় দূরবর্তী সেই গ্যালাক্সিগুলো কেবল আমাদের থেকে দূরেই সরে যাচ্ছে না, তারা আমাদের থেকে দ্রুত বেগে পালাচ্ছে। হাবলের আইন, বেলুনের মতো প্রসারমান মহাবিশ্ব। এই তথ্যের ভিত্তিতে হাবেল একটি যুগান্তকারী সম্পর্ক আবিষ্কার করেন। কোনো গ্যালাক্সির দূরত্ব যত বেশি, তার লাল অভিসর তত বেশি, অর্থাৎ সেটি তত দ্রুত গতিতে আমাদের থেকে সরে যাচ্ছে। এই সম্পর্কটি আজ হাবলের আইন নামে পরিচিত। এর অর্থ দাঁড়ায় মহাবিশ্ব একটি প্রসারমান বেলুনের মতো। কল্পনা করুন, একটি বেলুনের গায়ে অসংখ্য বিন্দু আঁকা আছে। যখন আমরা বেলুনটিকে ফোলানো শুরু করি, তখন প্রতিটি বিন্দু অন্য সব বিন্দু থেকে দূরে সরে যায়। কিন্তু কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে এই প্রসারণের কেন্দ্রবিন্দু বলা সম্ভব নয়। একইভাবে আমাদের মহাবিশ্বের প্রসারণের কোনো এক কেন্দ্র নেই। এই আবিষ্কার সেই সময়ের বিজ্ঞানীদের জন্য বিস্ময়কর ছিল। নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী মহাবিশ্বের সমস্ত বস্তু একে অপরকে টেনে ধরে রাখত এবং ফলে মহাবিশ্ব স্থির থাকত বা সংকুচিত হতো। পরিস্থিতি যেন রকেটের গতির মতো। যদি রকেটের গতি নির্দিষ্ট সীমার নিচে থাকে, তবে তা পৃথিবীর টানে ফিরে আসে, কিন্তু গতি সীমা ছাড়াই তা চিরতরে মহাকাশে চলে যায়। হাবলের পর্যবেক্ষণ ইঙ্গিত দিল যে মহাবিশ্ব মাধ্যাকর্ষণের টানকে অতিক্রম করে দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। আশ্চর্যজনকভাবে হাবলের এই আবিষ্কার আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বকে চ্যালেঞ্জ করেনি, বরং তাকেই সমর্থন করেছিল। আইনস্টাইন মূলত নিউটনের মডেলকে উন্নত করার সময় ধরে নিয়েছিলেন যে মহাবিশ্ব স্থির। এই স্থিরতা বজায় রাখার জন্য তিনি তার সমীকরণে একটি মহাজাগতিক ধ্রুবক বা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট যুক্ত করেছিলেন, যা তিনি পরে নিজেই তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে স্বীকার করেন। কারণ রুশ গণিতজ্ঞ আলেকজান্ডার ফ্রিডম্যান তার আপেক্ষিকতার সমীকরণের মাধ্যমে সরাসরি প্রমাণ করে দেখান যে মহাবিশ্ব যদি সর্বত্র সমান এবং সব দিকে একই রকম হয়, তাহলে সেটি স্থির থাকতে পারে না। সেটি হয় প্রসারিত হবে, নতুবা সংকুচিত। মহাবিশ্বকে স্থির রাখার কোনো উপায় নেই। এভাবেই এডউইন হাবল তার দূরবীনের মাধ্যমে মহাবিশ্বের প্রসারণকে চাক্ষুষ প্রমাণ করলেন এবং বিংশ শতকের শিক্ষাকে এক নতুন দিগন্তে নিয়ে গেলেন। মহাজাগতিক পটভূমি, মাইক্রোওয়েভের মৃদু ফিসফিসানি।
1965 সালে মহাকাশ বিজ্ঞানী আর্নো পেনজিয়াস ও রবার্ট উইলসন হঠাৎ করেই তাদের টেলিস্কোপে একরকম ক্ষীণ মাইক্রোওয়েভ শব্দধারা বা ফিসফিসানি শুনতে পান। প্রথমে তারা একে যন্ত্রের ত্রুটি মনে করেছিলেন, কিন্তু খুব শীঘ্রই বুঝতে পারেন এটি আসলে মহাবিশ্বের প্রাচীন উত্তপ্ত অবস্থা থেকে আসা অবশিষ্ট তাপ, যা সময়ের সাথে সাথে সম্প্রসারিত হতে হতে আজ মাত্র কয়েক ডিগ্রি কেলভিনে ঠান্ডা হয়ে গেছে। অন্যদিকে প্রায় একই সময়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের বব ডিক ও জিম পিবলস এই তাপের চিহ্নটি তাত্ত্বিকভাবে খুঁজছিলেন। তাদের অনুমান ছিল মহাবিশ্বের প্রথম অবস্থাটি অত্যন্ত উজ্জ্বল ও উত্তপ্ত ছিল, এবং সেই আদিম আলোর বিকিরণ আজ মহাবিশ্বের প্রসারণে প্রসারিত হয়ে মাইক্রোওয়েভ তরঙ্গে রূপান্তরিত হয়েছে। পেনজিয়াস ও উইলসনের এই অপ্রত্যাশিত আবিষ্কার মহাজাগতিক পটভূমি বিকিরণ বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড নামেই পরিচিতি লাভ করে, এবং এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান। এই পটভূমি বিকিরণ ফ্রিডম্যানের মূল দাবিকে সমর্থন করে। আমাদের অবস্থান মহাবিশ্বে কোনো বিশেষ স্থান অধিকার করে না, বরং যে কোনো গ্যালাক্সি থেকেই একই দৃশ্য পরিলক্ষিত হবে। ফ্রিডম্যানের 3টি বিশ্বপথ ও তাদের পরিণতি। আলেকজান্ডার ফ্রিডম্যান তার সমীকরণে মহাবিশ্বের 3টি সম্ভাব্য সমাধানের কথা বলেছিলেন, যা মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নির্দেশ করে। 1. বন্ধ মহাবিশ্ব বা ক্লোজড ইউনিভার্স। এক্ষেত্রে মহাবিশ্বের মোট ভর ও মহাকর্ষীয় টান এতটাই প্রবল যে এর প্রসারণ একদিন অবশ্যই থেমে যাবে। এরপর গ্যালাক্সিগুলো আবার একে অপরের দিকে ধেয়ে আসবে এবং মহাবিশ্ব পুনরায় সংকুচিত হতে থাকবে, যা বিগ ক্রাঞ্চ নামে পরিচিতি হতে পারে। এই ধরনের মহাবিশ্বের স্থান জ্যামিতি একটি ত্রিমাত্রিক গোলকের মতো, যেখানে কোনো প্রান্ত বা সীমা নেই, ঠিক পৃথিবীর পৃষ্ঠের মতোই হেঁটে বা চলতে চলতে ঘুরে আবার একই জায়গায় ফিরে আসা যায়। 2. খোলা মহাবিশ্ব বা ওপেন ইউনিভার্স। যদি মহাবিশ্ব যথেষ্ট দ্রুত প্রসারিত হতে থাকে, তবে মহাকর্ষীয় টান সেই প্রসারণকে কখনোই থামাতে পারবে না। এক্ষেত্রে গ্যালাক্সিগুলো ক্রমশ দ্রুত দূরে সরে যেতে থাকবে এবং প্রসারণ সামান্য কমলেও তা কখনোই পুরোপুরি থামবে না। 3. সমতল বা সমালোচক মহাবিশ্ব বা ফ্ল্যাট বা ক্রিটিক্যাল ইউনিভার্স। এক্ষেত্রে প্রসারণ এমন এক নিখুঁত গতিতে চলতে থাকে যেখানে মহাকর্ষীয় টান প্রসারণকে থামাতে পারে না, কিন্তু আকর্ষণ বলের কারণে প্রসারণের গতি ধীরে ধীরে শ্লথ হয়, কিন্তু কখনোই শূন্যে নামে না। মহাবিশ্ব কোন পথে হাঁটবে তা নির্ভর করে এর মোট ঘনত্ব এবং বর্তমান প্রসারণের হার, হাবলের ধ্রুবক কত তার ওপর। দূরবর্তী গ্যালাক্সির রেডশিফট থেকে প্রসারণের হার বেশ ভালোভাবেই জানা যায়, কিন্তু আমরা মহাবিশ্বের মোট ভর, বিশেষত ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থের পরিমাণ নিয়েই সবচেয়ে বেশি বিভ্রান্ত। দৃশ্যমান নক্ষত্র ও গ্যাসের সম্মিলিত ভর সমালোচক ঘনত্বের মাত্র 1%, আর অদৃশ্য ডার্ক ম্যাটারকে ধরলেও হয়তো মোট ঘনত্বের মাত্র 10% পাওয়া যায়। তবে এখনকার তথ্য উপাত্ত বলছে মহাবিশ্বের প্রসারণ সম্ভবত চিরকাল চলবে। মহাবিশ্বের জন্ম, বিগ ব্যাং তত্ত্ব ও বিতর্ক। ফ্রিডম্যানের সমাধান অনুযায়ী আজ থেকে প্রায় 10 থেকে 20 বিলিয়ন বছর আগে সমস্ত গ্যালাক্সির দূরত্ব শূন্য ছিল। এই সময়টিকেই আমরা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ বলি। সাধারণ আপেক্ষিক তত্ত্ব নির্দেশ করে যে এই সময়ে মহাবিশ্বের ঘনত্ব ও স্থানকালের বক্রতা ছিল অসীম, যাকে আমরা বলি সিঙ্গুলারিটি বা একক বিন্দু। এই অসীম বিন্দুর আগে কি ছিল তা আমাদের অজানা, এমনকি বৈজ্ঞানিক প্রশ্ন হিসাবেও তা অপ্রাসঙ্গিক, কারণ সিঙ্গুলারিটির অভ্যন্তরে বিদ্যমান কোনো কিছুই আমাদের বর্তমান মহাবিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। অনেকের কাছেই সময়ের শুরু হয়েছে এই ধারণাটি বেশ অস্বস্তিকর ছিল, তাই কিছু বিজ্ঞানী বিগ ব্যাংয়ের বিপরীতে স্টেডি স্টেট থিওরি বা স্থির অবস্থার তত্ত্ব প্রস্তাব করেন। এই তত্ত্ব অনুযায়ী গ্যালাক্সিগুলো ছড়িয়ে গেলেও নতুন নতুন ভর ক্রমশ স্থান পূর্ণ করতে থাকে, ফলে নতুন গ্যালাক্সির জন্ম হতে থাকে এবং মহাবিশ্ব সব সময় একই রকম দেখায়, এর কোনো শুরু বা শেষ নেই। কিন্তু কেমব্রিজের জ্যোতির্বিজ্ঞানী মার্টিন রাইলের দল যখন দূর দূরান্তের রেডিও উৎসের সংখ্যা পরিমাপ করলেন, তখন দেখলেন অতীতে রেডিও উৎসের সংখ্যা এখনকার চেয়ে অনেক বেশি ছিল। এই পর্যবেক্ষণ স্টেডি স্টেট ধারণা খণ্ডন করে। এছাড়াও পেনজিয়াস ও উইলসন কর্তৃক আবিষ্কৃত মাইক্রোওয়েভ পটভূমি বিকিরণও স্পষ্টভাবে স্টেডি স্টেট তত্ত্বকে অস্বীকার করে, কারণ তা মহাবিশ্বের একটি নির্দিষ্ট গরম আদিম অবস্থার অস্তিত্ব প্রমাণ করে। আরেক চেষ্টায় রাসবিজ্ঞানী লিপশিৎজ ও খালাতনিকভ ধারণা দেন এই সিঙ্গুলারিটি হয়তো ফ্রিডম্যান মডেলের বিশেষত্ব।
আসল মহাবিশ্বে গ্যালাক্সিগুলোর অনুভূমিক গতি থাকার কারণে তারা কখনো একই বিন্দুতে ছিল না। তারা পরবর্তীতে দেখান ফ্রিডম্যান মতো অগণিত মডেল যেখানে গ্যালাক্সিগুলো সীমাবদ্ধ গতিতে চললেও সিঙ্গুলারিটি দেখা দিতে পারে, ফলে সিঙ্গুলারিটি এড়ানোর আশা ভঙ্গ হয়। পেনরোজ হকিং উপপাদ্য এবং মহাবিশ্বের সূচনা। 1965 সালে রজার পেনরোজ একটি নতুন গাণিতিক পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করেন যে কোনো নক্ষত্র যদি নিজস্ব মাধ্যাকর্ষণে ধসে পড়ে তবে আলোর গতিপথ এমনভাবে বেঁকে যায় যে সব কিছুর শেষ গন্তব্য হয় একটি সংকীর্ণ অঞ্চল। এটি কৃষ্ণগহ্বর সিঙ্গুলারিটি বা ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি। হকিং এরপর তার পিএইচডি গবেষণায় পেনরোজের এই তত্ত্বটিকে বিপরীত দিক থেকে প্রয়োগ করেন। সংকোচনের বদলে প্রসারণকে ভিত্তি ধরলে সেই একই গাণিতিক যুক্তি দেখায় যে যদি মহাবিশ্ব বৃহৎ পরিসরে ফ্রিডম্যান মডেল অনুসরণ করে এবং পর্যবেক্ষণে প্রাপ্ত পর্যাপ্ত পরিমাণ ভর থাকে, তবে মহাবিশ্বের শুরু অবশ্যই একটি একক বিন্দু থেকে হয়েছে। এর কয়েক বছর পর পেনরোজ ও হকিং যৌথভাবে প্রমাণ করেন যে সাধারণ আপেক্ষিকতার শর্ত এবং বিদ্যমান পদার্থ থাকলে মহাবিস্ফোরণের একক বিন্দুটি অবশ্যম্ভাবী। যদিও শুরুতে অনেক বিজ্ঞানী এই ধারণার বিরোধিতা করেছিলেন, কিন্তু এই শক্তিশালী গাণিতিক প্রমাণকে উপেক্ষা করা সহজ ছিল না। ফলস্বরূপ আজ অধিকাংশ বিজ্ঞানী একমত যে মহাবিশ্বের একটি নির্দিষ্ট সূচনা বিন্দু ছিল। শেষ গন্তব্য, অতীতের দিকে দৃষ্টিপাত। এই অংশে হকিং আমাদের বোঝান যে কিভাবে মহাবিশ্বের প্রসারণ, লোহিত সরণ, মহাজাগতিক অনুতরঙ্গ পটভূমি, ফ্রিডম্যান মডেল, স্থির অবস্থা তত্ত্বের বিতর্ক এবং সিঙ্গুলারিটির ধারণা, এই সব কিছু মিলে একটি সম্মিলিত বিস্ময়কর আখ্যান রচনা করে। এটি এক মনোমুগ্ধকর যাত্রা, অন্যান্য ছায়াপথ আবিষ্কারের বিস্ময় থেকে একক সূচনা বিন্দুটি উপলব্ধির আনন্দ। আর এই উপলব্ধির মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমাদের স্থানকাল কেবল স্থির চিত্র নয়, বরং এক প্রবাহমান মহাকাব্য, যেখানে দূর নক্ষত্রের লোহিত সরণ বা রেডশেফট যেন আমাদের ভবিষ্যতের সুরে একাকার হয়ে যায়। অধ্যায় 3, কৃষ্ণগহ্বর, রহস্যের অতল খাদ। আমরা কি কখনো এমন কোনো স্থানের কথা ভেবেছি যেখানে আলো পর্যন্ত একবার প্রবেশ করলে আর ফিরে আসতে পারে না? ভাবুন তো, মহাজাগতিক এক ড্রেনের কথা, যে সবকিছুকে তীব্রভাবে টেনে নেয়, অথচ কোনো সংকেত বা তথ্য বাইরে যেতে দেয় না। এই অধ্যায়ে স্টিফেন হকিং আমাদের নিয়ে যাবেন সেই অদ্ভুত রহস্যময় জগতে, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের রাজ্যে। প্রথম কল্পনা ও শব্দের জন্ম। ব্ল্যাক হোল শব্দটি আধুনিক হলেও এর পেছনের ধারণা কিন্তু বহু পুরনো। 1783 সাল ইংরেজ পাদরি ও বিজ্ঞানী জন মিচেল প্রথম অনুমান করেন যে এমন নক্ষত্র থাকতে পারে যার মাধ্যাকর্ষণ শক্তি এত প্রবল যে আলো সেখান থেকে পালাতে পারে না। তিনি বলেছিলেন, আমরা হয়তো এমন নক্ষত্রকে দেখতে পাব না, কিন্তু তার আকর্ষণ ঠিকই অনুভব করতে পারব। প্রায় 2 শতাব্দী পর যখন এই অদৃশ্য দানবদের অস্তিত্ব নিয়ে গণনায় তোলপাড় শুরু হলো, তখন 1969 সালে পদার্থবিজ্ঞানী জন হুইলার এই বস্তুটির জন্য ব্ল্যাক হোল শব্দটি প্রস্তাব করেন। তারার জীবন ও মৃত্যু। চন্দ্রশেখর সীমা। মহাজাগতিক গ্যাসীয় মেঘে যে তারার জন্ম হয়, সেই তারা জীবনের বেশিরভাগ সময় ধরে হাইড্রোজেনকে ফিউশন করে হিলিয়ামে পরিণত করে। এই ফিউশন বা সংযোজনের ফলে সৃষ্ট বহির্মুখী চাপ তারার মাধ্যাকর্ষণ টানকে প্রতিহত করে ভারসাম্য বজায় রাখে, কিন্তু জ্বালানি ফুরিয়ে এলেই এই ভারসাম্য ভেঙে যায়। এই সময়ে দৃশ্যপটে এলেন এক তরুণ ভারতীয় বিজ্ঞানী সুব্রহ্মণ্য চন্দ্রশেখর। তিনি গণনা করে দেখালেন যে কোনো তারার ভর যদি সূর্যের ভরের 1.5 গুণ বা প্রায় 1.4 গুণের বেশি হয়, তাহলে ইলেকট্রনের ডিজেনারেসি চাপ আর তারাকে ধরে রাখতে পারে না। যদি ভর এই সীমের নিচে থাকে, তারাটি পরিণত হয় সাদা বামনে। ভর সামান্য বেশি হলে এটি নিউট্রন তারায় পরিণত হয়, কিন্তু ভর যদি আরও বেশি হয়, তখন মাধ্যাকর্ষণের কাছে সব ধরনের চাপ অর্থহীন। নক্ষত্রটি নিজের অস্তিত্বের মধ্যে প্রবলভাবে ধসতে শুরু করে। গ্র্যাভিটেশনের জাদু ও সিঙ্গুলারিটি। 1939 সালে রবার্ট ওপেনহাইমার ও তার দল দেখান, ধসে পড়া নক্ষত্র যখন সংকুচিত হতে থাকে, তখন এর কাছাকাছি আলোর পথ মারাত্মকভাবে বেঁকে যায়। একসময় এমন পরিস্থিতি আসে যখন আলোকরশ্মিগুলো আর কিছুতেই বেরিয়ে আসতে পারে না। এর ফলে সৃষ্টি হয় ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত, সেই সীমান্ত যার ওপারে একবার গেলে সময়ের তীরও আর ফেরার পথ খুঁজে পায় না।
এই সীমান্তের ঠিক কেন্দ্রে তৈরি হয় সিঙ্গুলারিটি বা একত্ব, যেখানে ঘনত্ব গিয়ে পৌঁছায় অসীমে। 1960-এর দশকে হকিং ও রজার পেনরোজ সাধারণ আপেক্ষিকতার সাহায্যে প্রমাণ করেন একটি ধসে পড়া নক্ষত্রের ভিতরে এই একত্ব বা সিঙ্গুলারিটির সৃষ্টি অনিবার্য। সিঙ্গুলারিটির ভয়াবহতা উপলব্ধি করে পেনরোজ কসমিক সেন্সরশিপ ধারণাটি তুলে ধরেন। তার মতে প্রকৃতি নগ্ন সিঙ্গুলারিটি পছন্দ করে না, অর্থাৎ সিঙ্গুলারিটি সবসময় ঘটনা দিগন্তের আড়ালে ঢাকা থাকে। এর উদ্দেশ্য হল বাইরের কোনো পর্যবেক্ষক যেন সেই সিঙ্গুলারিটির ভবিষ্যৎ দেখতে না পায়। আপনি যদি সেই জগৎ থেকে ছুটে পালাতে চান, পুলিশের মতো মাধ্যাকর্ষণ সবসময় এক ধাপ সামনে থেকে আপনাকে আটকে দেবে। ইভেন্ট হরাইজনের ধার ঘেঁষেও আপনার মুক্তি নেই। কৃষ্ণগহ্বরের কোনো চুল নেই। কৃষ্ণগহ্বর একবার তৈরি হয়ে গেলে সে কত রকমের হতে পারে? 1967 সালে ওয়ার্নার ইসরায়েল দেখান ঘূর্ণনভিন্ন ব্ল্যাক হোলগুলো সব সময় নিখুঁত গোলক হবে এবং তার আকার শুধুমাত্র তার ভরের ওপর নির্ভর করবে। রজার পেনরোজ ও জন হুইলার আরও বলেন, নক্ষত্রের ভিতরে থাকা যে কোনো অস্বাভাবিকতা, যেমন পাহাড়সম আকৃতি, তা মহাকর্ষীয় তরঙ্গ হিসেবে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত ব্ল্যাক হোলকে নিখুঁত গোলারে পরিণত করবে। ঘূর্ণায়মান নক্ষত্রের জন্য রয় কের 1963 সালে একটি সমাধান দেন, যা বলে ব্ল্যাক হোলের আকার ও মাপ কেবল তার ভর ও ঘূর্ণনের ওপর নির্ভর করে। হকিং ও তার সহকর্মী ব্র্যান্ডন কার্টার প্রমাণ করেন সব স্থিতিশীল ব্ল্যাক হোল শেষ পর্যন্ত এই কের সমাধান অনুসারেই চলবে। এই কারণেই পদার্থবিজ্ঞানে জনপ্রিয় সেই উক্তিটি এসেছে, একটি ব্ল্যাক হোলের কোনো চুল নেই, আ ব্ল্যাক হোল হ্যাজ নো হেয়ার। এর মানে হল একবার কৃষ্ণগহ্বর তৈরি হয়ে গেলে সে তার বিস্তারিত অতীত সম্পূর্ণ ভুলে যায়। আমরা বাইরে থেকে কেবল তার ভর ও ঘূর্ণন এই দুটি তথ্যই জানতে পারি। আমরা কি দেখতে পেলাম? তত্ত্বের জাল তখন ছিল বিস্তর, কিন্তু উপযুক্ত প্রমাণ ছিল অপ্রতুল। 1960-এর দশকে প্রমাণ হাজির হল। মার্কিন জ্যোতির্বিদ মার্টিন স্মেড 3C273 নামের এক মহাজাগতিক জ্যোতিষ্কের অর্থাৎ কসমিক অবজেক্টের অত্যন্ত উজ্জ্বল উৎস খুঁজে পান। এর রেডশিফট ছিল বিশাল, যা প্রমাণ করে যে মহাবিশ্বের প্রসারণই এর একমাত্র কারণ। এত দূরত্বে থাকা সত্ত্বেও এর উজ্জ্বলতা ছিল অভাবনীয়। এত বিপুল শক্তি আসছে কোথা থেকে? বিজ্ঞানীরা তখন ধারণা করলেন সম্ভবত একটি গোটা গ্যালাক্সির কেন্দ্র মহাকর্ষের প্রভাবে ধসে গিয়ে এই বিপুল শক্তি নির্গত করছে। এদের নাম দেওয়া হলো কোয়াসার, অর্থাৎ তারার মতো দেখতে হলেও তারা আসলে তারা নয়, কোয়াসি স্টেলার অবজেক্ট। এদের বিশাল দূরত্বের কারণে পর্যবেক্ষণ করা ছিল অত্যন্ত কঠিন। এরপর 1967 সালে এলো আরও এক চমক। কেমব্রিজের গবেষক জোসেলিন বেল কিছু বস্তুর নিয়মিত রেডিও স্পন্দন লক্ষ্য করলেন। প্রথমে তিনি সেগুলোকে ভিনগ্রহের সংকেত অর্থাৎ এলিয়েন সিগন্যাল ভেবেছিলেন, তাই নামও দিয়েছিলেন LGM, লিটল গ্রিন ম্যান। পরে জানা গেল এগুলো আসলে নিউট্রন তারা, যাদের ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্র থেকেই স্পন্দন তৈরি হচ্ছে। মাত্র 10 মাইল ব্যাসের এই নিউট্রন তারাগুলো চন্দ্রশেখর সীমার একেবারে কাছাকাছি ছিল। নিউট্রন তারার এই আবিষ্কার বুঝিয়ে দিল যে এর থেকেও বড় তারারা অবশ্যই ধসে গিয়ে ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। ব্ল্যাক হোল হিসেবে সবচেয়ে আকর্ষণীয় প্রার্থীটি ছিল সিগনাস X1। এখানে দেখা যায় একটি দৃশ্যমান নক্ষত্রের অদৃশ্য সঙ্গীর চারপাশে জমাট গ্যাস ঘুরছে এবং সেই ঘোরার ফলে বিপুল পরিমাণ এক্স-রে নির্গত হচ্ছে। দৃশ্যমান নক্ষত্রটির গতিবিধি বিশ্লেষণ করে দেখা গেল এই অদৃশ্য সঙ্গীর ভর অন্তত 6টি সূর্যের সমান। এটি শ্বেত বামনও হতে পারে না, নিউট্রন তারাও নয়। ফলে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো এটি একটি ব্ল্যাক হোল। যদিও স্টিফেন হকিং মজা করে কিপ থর্নের সাথে বাজি ধরেছিলেন, বলেছিলেন ব্ল্যাক হোল না থাকলে আমি বাজিতে জিতব, আর যদি ব্ল্যাক হোল থাকে তবে বিজ্ঞানের জয় হবে। আদিম ব্ল্যাক হোল ও কৌতূহলের বিস্ফোরণ। প্রশ্ন জাগে, চন্দ্রশেখর সীমার নিচে কি ব্ল্যাক হোল গঠিত হতে পারে না? হকিং দেখালেন পারে। মহাবিশ্বের জন্মলগ্নে যখন পদার্থের ঘনত্ব ছিল চরম, তখন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে যদি অত্যাধিক ঘনত্ব সৃষ্টি হয়, তবে গ্র্যাভিটেশনাল পতনের মাধ্যমে প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল অর্থাৎ আদিম ব্ল্যাক হোল তৈরি হতে পারে। এদের ভর হতে পারে একটি পাহাড়ের সমান বা তারও কম। উদাহরণস্বরূপ, একটি পাহাড়ের ভরের ব্ল্যাক হোল এতই ছোট যে তা একটি অণুর চেয়ে বেশি জায়গা নেবে না। এটি কল্পনায় পৃথিবীর মধ্য দিয়ে সহজে দুলতে পারে। যদিও এমন ক্ষুদ্র গর্ত শক্তিশালী হাইড্রোজেন বোমার আঘাতেও সৃষ্টি হতে পারে, কিন্তু পরীক্ষকেরা সেই অবস্থায় বাঁচবেন না। হকিং বিশ্বাস করেন এই আদিম ব্ল্যাক হোলগুলোর সংখ্যা জানতে পারলে আমরা মহাবিশ্বের প্রাথমিক বিপজ্জনক অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম। বড় ব্ল্যাক হোলকে আমরা শুধু মহাকর্ষীয় প্রভাবের মাধ্যমে বুঝতে পারি, কিন্তু ছোট ব্ল্যাক হোলগুলো থেকে বিকিরণ নির্গত হয়।
তিনি দেখাবেন যে ব্ল্যাক হলো তাপবিকিরণকারী বস্তু, যার তাপমাত্রা তার ভরের বিপরীত। তাই ক্ষুদ্র গর্তগুলো হয় আরও বেশি উজ্জ্বল। এটি আশ্চর্য হলেও সত্যি, অপেক্ষাকৃত ছোট ব্ল্যাক হোলগুলোই হয়তো সবচেয়ে সহজে ধরা পড়ে যাবে। অদৃশ্য দানব ও মানুষের কৌতূহল। এই অধ্যায়ের শেষে হকিং মহাবিশ্বের নীরব হ্রদে লুকিয়ে থাকা অদৃশ্য দানবের কথা মনে করিয়ে দেন। ব্ল্যাক হোল হল পদার্থবিদ্যার এক অসাধারণ পরীক্ষাগার, যেখানে আপেক্ষিকতা, নাক্ষত্রিক পদার্থবিদ্যা ও কোনা তত্ত্বের সবগুলি সূত্র একত্রিত হয়। তার বিখ্যাত উক্তি ব্ল্যাক হোলের কোনো চুল নেই বা নো হেয়ার থিওরেম আমাদের কৌতূহল আরও বাড়ায় যে কি করে একটি প্রাচীন নক্ষত্রের গতিপথ হঠাৎ করেই একটি গভীর গহ্বরে বিলীন হয়ে যেতে পারে। তিনি উপসংহারে স্মরণ করিয়ে দেন, যদিও আমরা এখনও সরাসরি ব্ল্যাক হোলকে চোখে দেখতে পারিনি, এর প্রভাব এবং তত্ত্বের সমর্থনে এত বিপুল পরিমাণ প্রমাণ রয়েছে যে আজ ব্ল্যাক হোলকে শুধু কল্পবিজ্ঞান বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। হয়তো কোনো ক্ষুদ্র গর্ত মহাশূন্যে ঝিলিক দিয়ে তার শেষ বিকিরণ ছড়াচ্ছে, আর কোনো বিজ্ঞানী সেই নিয়তির ডাক শোনার অপেক্ষায় আছেন। অধ্যায় 4। কৃষ্ণগহ্বর ততটা কালো নয়। রাতের আকাশে নিভে থাকা অগণিত নক্ষত্রের দিকে তাকিয়ে আপনি কি কখনো এমন কোনো অঞ্চলের কথা ভেবেছেন যেখানে প্রবেশ করলে আলো পর্যন্ত আর ফিরতে পারে না? এই অধ্যায়ে স্টিফেন হকিং আমাদের এমনই এক রহস্যময় পথের দিকে নিয়ে যান। তিনি আমাদের শেখান যে কৃষ্ণগহ্বর এই শব্দবন্ধ জাগতিক ব্যতিক্রমের প্রতীক হলেও বাস্তবে এটি পুরোপুরি কালো নয়, বরং এগুলো গোপনে আলোকশক্তি বিকিরণ করতে পারে, তাপ ধারণ করতে পারে এবং একসময় হয়তোবা ধূমায়মান এক বিস্ফোরণে মহাবিশ্বের বুক থেকে বিলীন হয়ে যেতে পারে। ইভেন্ট হরাইজন ও ক্ষেত্রফল। কৃষ্ণগহ্বরের বিচিত্র জ্যামিতি। 1970 সালে রজার পেনরোজের সঙ্গে কাজ করে হকিং কৃষ্ণগহ্বরকে সংজ্ঞায়িত করেন। মহাকাশ সময়ের এমন একটি অঞ্চল যেখান থেকে কিছুই আলোর কণা পর্যন্ত আর মুক্তি পেতে পারে না। এই অদেখা সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজন বা ঘটনা দিগন্ত। এখানে অদ্ভুত এক নিয়ম কাজ করে। ঘটনা দিগন্তের উপর দিয়ে যাওয়া আলোকরশ্মিগুলো কখনো একে অপরের দিকে এগিয়ে আসে না, তারা কেবল সমান্তরাল থাকে অথবা দূরে সরে যায়। এর ফলশ্রুতি এই সীমার ক্ষেত্রফল কখনো কমে যায় না, বরং কেবল বাড়তে পারে। উদাহরণস্বরূপ, যখন দুটি কৃষ্ণগহ্বর একে অপরের সাথে মিশে যায়, তখন চূড়ান্ত বস্তুর ঘটনা দিগন্তের ক্ষেত্রফল হবে তাদের পৃথক ক্ষেত্রফলগুলোর যোগফল অথবা তার থেকেও বেশি। এটি যেন মহাজাগতিক এক আমানত বা জমার নিয়ম। একবার জমা হলে এই ক্ষেত্রফল কমে যাওয়ার কোনো উপায় নেই। এনট্রপি ও মহাজাগতিক বিশৃঙ্খলা। ক্ষেত্রফল বৃদ্ধির এই নিয়ম দ্বারা অনুপ্রাণিত হয়ে জ্যাকব বেকেনস্টাইন প্রস্তাব করেন যে কৃষ্ণগহ্বরের ক্ষেত্রফলই আসলে তার এনট্রপি বা বিশৃঙ্খলার পরিমাপ। তিনি দেখান, যখন কোনো বস্তু বা বিকিরণ কৃষ্ণগহ্বরের অভ্যন্তরে প্রবেশ করে, তখন বাইরে থাকা বাকি সবকিছুর এনট্রপি আপাতদৃষ্টিতে হ্রাস পায়, কিন্তু ঘটনা দিগন্তের ক্ষেত্রফল একই সময়ে বেড়ে গিয়ে এই ঘাটতি পূরণ করে। হকিং শুরুতে বেকেনস্টাইনের এই তত্ত্বে তীব্র আপত্তি তুলেছিলেন, কারণ এনট্রপি থাকলে অবশ্যই তাপমাত্রা থাকতে হবে, আর তাপমাত্রা থাকলে বস্তুর বিকিরণ করা উচিত, কিন্তু কৃষ্ণগহ্বর থেকে তো কোনো আলো আসার কথা নয়। তবুও অবশেষে হকিং এই ধারণা গ্রহণ করেন। কৃষ্ণগহ্বরের ক্ষেত্রফল বেড়ে যাওয়া হল তাপগতীয় দ্বিতীয় সূত্রের মহাজাগতিক রূপ, যা বলে যে কোনো বদ্ধ সিস্টেমের মোট বিশৃঙ্খলা বা এনট্রপি কখনো হ্রাস পেতে পারে না। কোয়ান্টাম ছায়া। হকিং বিকিরণ ও তাপমাত্রার জন্ম। 1973 সালে মস্কোর জেলডোভিচ ও স্টারোবিন্সকি হকিংকে অনুমান দেন যে ঘূর্ণায়মান কৃষ্ণগহ্বরগুলো কোয়ান্টাম অনিশ্চয়তার কারণে কণিকা নিক্ষেপ করতে পারে। হকিং এরপরে প্রমাণ করে দেখান যে ঘূর্ণন না থাকা কৃষ্ণগহ্বরও কোয়ান্টাম প্রভাবের মাধ্যমে বিকিরণ করতে পারে। শূন্যস্থান আসলে নিঃসঙ্গ নয়, এটি ভার্চুয়াল কণা অ্যান্টিকণার জোড়ার একটি সমুদ্র, যা মুহূর্তের জন্য সৃষ্টি হয়ে আবার বিলীন হয়ে যায়। কিন্তু যখন এমন একটি জুটি ইভেন্ট হরাইজনের ঠিক বাইরে জন্ম নেয়, তখন মাধ্যাকর্ষণ তাদের আলাদা করে দেয়। একটি কণা ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যায় আর অন্যটি পালিয়ে আসতে পারে। পালিয়ে আসা এই কণাটিকে আমরা বাস্তব কণা হিসেবে দেখি, আর তার জন্য প্রয়োজনীয় শক্তি আসে কৃষ্ণগহ্বরের নিজস্ব ভর থেকে। ফলে কৃষ্ণগহ্বরের ভর কিছুটা হ্রাস পায়। এভাবে দেখা গেল যে কৃষ্ণগহ্বর কোনো কৃষ্ণ বস্তুর মতো নয়, বরং উত্তপ্ত বস্তুর মতো বিকিরণ করে, যা আজ হকিং বিকিরণ নামে পরিচিত। বাষ্পীভবন ও প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল। কৃষ্ণগহ্বরের তাপমাত্রা তার ভরের সাথে বিপরীতভাবে সমানুপাতিক। এর অর্থ, ছোট কালো গহ্বরগুলো হয় অনেক বেশি গরম আর বড় গহ্বরগুলো অপেক্ষাকৃত ঠান্ডা। আমাদের সূর্যের ভরের একটি কৃষ্ণগহ্বরের তাপমাত্রা মহাবিশ্বের ব্যাকগ্রাউন্ড তাপমাত্রার থেকেও কম,
ফলে সেটি অত্যন্ত ধীরে ধীরে আলোক বিকিরণ করে। অন্যদিকে প্রাচীন মহাবিশ্বের সূক্ষ্ম অমসৃণতার কারণে গঠিত প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল যদি পৃথিবীর পাহাড়ের ওজনের সমান ভর ধারণ করে, তাহলে তার জীবনকাল হয় মোটামুটি মহাবিশ্বের বর্তমান বয়সের সমান। এমন কৃষ্ণগহ্বর এখনও একটানা গামা রে ও এক্স রে বিকিরণ ছড়াতে পারে। এই ছোট ব্ল্যাক হোলগুলো আসলে সাদা গরম। এরা প্রায় 10,000 মেগাওয়াট পর্যন্ত শক্তি ক্রমাগত নিঃসৃত করে থাকে। মুখে গল্প, কাজে বাস্তব, ব্ল্যাক হোলের সন্ধানে। এই বিকিরণকে কাজে লাগানোর স্বপ্ন শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবে তা অসম্ভব ও অলীক। ভাবুন তো, একটি আনুর সমান আয়তনে সংকুচিত হয়েছে একটি আস্ত পাহাড়ের ভর। এই কৃষ্ণগহ্বরকে যদি আমাদের গ্রহে আনা হয়, তবে সেটি মাটির ভেতর দুলতে দুলতে শেষমেশ পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাবে। তাই তার শক্তি যদি ধারণ করতে হয়, তবে তাকে পৃথিবীর কক্ষপথেই রাখতে হবে। যেন বিশাল 1 মিটার রশি দিয়ে বেঁধে গরুর মতো টেনে নিয়ে যেতে হবে নিয়ন্ত্রিত গতিতে। বিজ্ঞানীরা তাই এই আদিম কৃষ্ণগহ্বর বা প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল খুঁজে বের করতে উন্মুখ। এমন একটি গহ্বর সারা জীবন ধরে গামারশ্মি ছড়িয়ে যায়। আমরা এই পটভূমির বিকিরণ বিশ্লেষণ করে একটি সীমা নির্ধারণ করতে পারি, যাতে বোঝা যায় প্রতি ঘন আলোকবর্ষে এরকম 300-র বেশি কৃষ্ণগহ্বর থাকা সম্ভব নয়। যদি তারা গ্যালাক্সিতে আরও ঘনভাবে থাকে, তবে নিকটতম একটি গহ্বর আমাদের থেকে প্লুটোর দূরত্বে থাকতে পারে। কিন্তু এত দূর থেকে তার নিঃসরণ শনাক্ত করতে হলে প্রচলিত ডিটেক্টর যথেষ্ট নয়। গামারশ্মি প্রমাণের জন্য হয় মহাকাশে বিশাল ডিটেক্টর বসাতে হবে, নয়তো পুরো পৃথিবীর বায়ুমণ্ডলকেই ডিটেক্টর হিসেবে ব্যবহার করা যেতে পারে। উচ্চ শক্তির গামারশ্মি যখন বাতাসে আঘাত করে, তখন তা ইলেকট্রন ও পজিট্রনের ঝড় তৈরি করে, যে ঝড় এক বিশেষ নীল আলোর ঝলক দেখায়, যাকে আমরা চেরেনকফ আলো বলে চিনি। দুজন আইরিশ বিজ্ঞানী নীল পোর্টার ও ট্রেভার প্রিক্সও এভাবে আলোর ঝলক দেখেছিলেন, কিন্তু কোনোটিকেই নির্দিষ্ট করে আদিম কৃষ্ণগহ্বরের বিস্ফোরণ বলে চিহ্নিত করা যায়নি। তবে এই নেগেটিভ ফলাফলও অত্যন্ত মূল্যবান, কারণ এটি আমাদের বলে যে প্রাথমিক মহাবিশ্ব এত মসৃণ ও উচ্চ চাপের ছিল যে সেখানে অধিক সংখ্যক কৃষ্ণগহ্বর তৈরি হতে পারেনি। মহাকর্ষ ও কোয়ান্টামের দ্বন্দ্বে অবশেষে সন্ধি। কৃষ্ণগহ্বর থেকে বিকিরণের ধারণা ছিল প্রথম সেই ভবিষ্যৎবাণী যেখানে জেনারেল রিলেটিভিটি অর্থাৎ সাধারণ আপেক্ষিকতা ও কোয়ান্টাম মেকানিক্স অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যা, এই 20 শতকের দুটি বিশাল তত্ত্ব প্রথম একসাথে কাজ করেছে। প্রথম দিকে সহকর্মীরা হকিংয়ের এই তত্ত্বে সহজে আস্থা রাখতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত এর তাপ বিকিরণের ধারণা বিজ্ঞানের মূল ধারায় ঢুকে পড়ে। এর প্রভাব সুদূর প্রসারী। এটি দেখায় যে মহাকর্ষীয় পতন বা গ্র্যাভিটেশনাল কল্যাপস এতটা চূড়ান্ত নয়। যে ভর কালো গহ্বরে ডুবে যায়, সেই শক্তি একদিন বিকিরণ হয়ে ফিরে আসে। আত্মা ফিরে না এলেও ভর ও শক্তি ফিরে আসে। ব্ল্যাক হোল শেষে সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যেতে পারে, যেন কোয়ান্টাম প্রভাবগুলো ধ্রুপদী এককত্বকে বা ক্লাসিক্যাল সিঙ্গুলারিটিকে মুছে ফেলে। হকিংয়ের পর এই ধারণাকে আরও শক্তিশালী করতে ফেইনম্যানের সাম ওভার হিস্ট্রিজ পদ্ধতি ব্যবহার করে মহাবিশ্বের শুরু ও শেষের জন্য নতুন প্রস্তাবনা গড়ে তোলেন, যা পরে তার নো বাউন্ডারি প্রস্তাবনার দিকে পথ দেখায়। শেষ হাসি ও দার্শনিক সূক্ষ্মতা, বিজ্ঞানের খেলাঘর। এই অধ্যায়ের শেষে হকিং হালকা হাসি ও দার্শনিক সূক্ষ্মতার মিশ্রণে কথা বলেন। তিনি স্বীকার করেন, যদি কেউ কোনো ক্ষুদ্র ব্ল্যাক হোলের চূড়ান্ত বিস্ফোরণ ধরতে পারে, তাহলে নোবেল পুরস্কার নিশ্চিত। কিন্তু গবেষণা অনুদান শেষ হওয়ার আগেই এমন ঘটনা দেখা দুষ্কর। তবুও তিনি দেখান এই অনুসন্ধান আমাদের প্রাথমিক মহাবিশ্ব এবং মহাকর্ষের প্রকৃতি সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। কৃষ্ণগহ্বর কেবল অন্ধকারের প্রতীক নয়, এটি আমাদের শেখায় মহাবিশ্বের কঠিনতম সীমান্তেও কোয়ান্টাম অনিশ্চয়তা কাজ করে, এবং এই অনিশ্চয়তাই কখনো অন্ধকার গহ্বরকে সাদা গরম জ্যোতির উৎস পরিণত করে। অধ্যায় 5, মহাবিশ্বের উৎপত্তি ও পরিণতি। একবার ভাবুন তো, আপনি এমন এক কক্ষে বসে আছেন যেখানে ধর্মের প্রতীকী পোশাকে সজ্জিত ধর্মগুরুরা, আর তাদের ঠিক মাঝখানে একজন বিজ্ঞানী যিনি বর্ণনা করছেন মহাবিশ্বের প্রথম মুহূর্ত। স্টিফেন হকিং এমনই এক অভিজ্ঞতা বর্ণনা করেছেন 1981 সালের ভ্যাটিকান সম্মেলনের।
সেই সভায় মহাবিশ্বের সূচনা প্রসঙ্গে কথা বলার সময় পোপ তাকে সোজাসুজি জানিয়ে দিলেন, বিগ ব্যাংয়ের পরবর্তী ইতিহাস নিয়ে গবেষণা করো, কিন্তু সৃষ্টির মুহূর্তটি ঈশ্বরের জন্য রেখে দাও। হকিং স্মিত হেসে স্মরণ করেন, তিনি অবশ্য সেই সভাতেই বিগ ব্যাংয়ের ওপর বক্তৃতা দিয়েছিলেন। এই কৌতুকপূর্ণ অভিজ্ঞতা দিয়েই তিনি শুরু করেন মহাবিশ্বের সূচনা ও পরিণতি নিয়ে মানব সমাজ ও বিজ্ঞানের চিরন্তন দ্বিধা। ঠিক কোন গল্পটি আমরা শুনব আর কোথায় আমাদের থেমে যাওয়া উচিত? মহাবিশ্বের প্রাথমিক ইতিহাস, গরম বিস্ফোরণ থেকে শীতলতা। হকিং আমাদের জানাচ্ছেন যে বর্তমানে হট বিগ ব্যাং মডেল অনুযায়ী মহাবিশ্ব একটি অবিশ্বাস্য রকম উষ্ণ এবং ঘন অবস্থা থেকে প্রসারিত হয়েছে। যখন মহাবিশ্বের আকার প্রায় শূন্যের দিকে ছিল, তখন এর তাপমাত্রা ছিল কার্যত অসীম। 1 সেকেন্ড পর তাপমাত্রা হ্রাস পেয়ে দাঁড়ায় প্রায় 10,000 মিলিয়ন কেলভিনে। সেই সময়টায় মূলত ফোটন, ইলেকট্রন, নিউট্রিনো, প্রোটন ও নিউট্রনরা স্বাধীনভাবে ঘোরাফেরা করছিল। তারপর সময় যখন হলো প্রায় 100 সেকেন্ড, তখন তাপমাত্রা 1 বিলিয়ন ডিগ্রিতে নেমে আসে। তখনই শুরু হয় এক মৌলিক রাসায়নিক প্রক্রিয়া। প্রোটন ও নিউট্রন একত্রিত হতে শুরু করে ডিউটেরিয়াম বা ভারী হাইড্রোজেন এবং হিলিয়ামের নিউক্লিয়াস গঠনে। ওই পর্যায়ে মহাবিশ্বের প্রোটন ও নিউট্রনের প্রায় 1/4 হিলিয়ামে রূপান্তরিত হয়েছিল। সামান্য পরিমাণ লিথিয়াম ও বেরিলিয়ামও তৈরি হয়। পরবর্তী পর্যবেক্ষণগুলো তাপমাত্রার এই অনুমান এবং হিলিয়াম হাইড্রোজেনের প্রাচুর্যের এই গণনাকে অবিশ্বাস্যভাবে সঠিক প্রমাণ করেছে। এটি হট বিগ ব্যাং মডেলের প্রধান স্তম্ভ। নক্ষত্রের জন্ম ও মৃত্যুর মহাজাগতিক চক্র। এরপর মহাবিশ্ব আরও শীতল হতে থাকে। ইলেকট্রন ও নিউক্লিয়াস মিলিত হয়ে নিরপেক্ষ অণু তৈরি করে। কিন্তু মহাবিশ্বের আনাচে কানাচে সামান্য ঘনত্বের পার্থক্য ছিল। এই সূক্ষ্ম অমসৃণতাগুলোই মাধ্যাকর্ষণের টানে ধীরে ধীরে মেঘে পরিণত হয়, যার থেকে সৃষ্টি হয় ঘূর্ণায়মান ডিস্ক গ্যালাক্সি এবং অসংখ্য তারারাজি। বৃহৎ নক্ষত্রগুলো তাদের কেন্দ্রে থাকা হাইড্রোজেন পুড়িয়ে দ্রুত গতিতে শক্তি নির্গত করে। তাদের জীবনকাল মাত্র কয়েক কোটি বছর। তাদের নিজের জীবনের শেষ সময়ে তারা বিশাল সুপারনোভা বিস্ফোরণে ফেটে পড়ে, কার্বন, অক্সিজেন, লোহা ইত্যাদি ভারী মৌলগুলো ছড়িয়ে দেয়। এই উপাদানগুলোই পরবর্তী প্রজন্ম তৈরি করে, যার থেকে গঠিত হয় নতুন নক্ষত্র, গ্রহ এবং সর্বোপরি আমরা। তাই চূড়ান্ত বিচারে আমরা সবাই, মহাজাগতিক নাটকের মঞ্চে উপস্থিত প্রত্যেকটি প্রাণী, আসলে তারার ধ্বংসাবশেষের বংশধর। হট বিগ ব্যাং মডেল, স্টিফেন হকিংয়ের অমীমাংসিত প্রশ্ন। স্টিফেন হকিং স্বীকার করেন যে হট বিগ ব্যাং মডেল নির্ভুল হওয়া সত্ত্বেও এটি বেশ কিছু গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারে না। প্রশ্নগুলো হল: 1. কেন মহাবিশ্বের সূচনা এত উচ্চ তাপমাত্রা ও শক্তিমাত্রায় হয়েছিল? 2. মহাবিশ্বের দূরবর্তী অঞ্চলগুলো একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করেনি, তবুও মহাবিশ্ব এত সমসত্ব ও মসৃণ কেন? অর্থাৎ এই সুদূর প্রান্তগুলো কখনোই একে অপরকে দেখেছে বলে মনে হয় না, তবুও কেন সর্বত্র এত মিল? 3. মহাবিশ্বের সম্প্রসারণের হারের সূচনাগত মান প্রায় ঠিক এতটাই ছিল যে এটি ধীরে ধীরে প্রসারিত হতে পারে, না অতিদ্রুত ছিনে যায়, না সাথে সাথেই সংকুচিত হয়ে যায়। কেন এই সূক্ষ্ম ভারসাম্য বজায় ছিল? 4. এই সুষম পটভূমিতেই গ্যালাক্সি, নক্ষত্র ও গ্রহের মতো স্থানীয় পুঞ্জ বা ঘনত্বের লোকাল লাম্পস জন্ম হল কিভাবে? এই অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে হকিং প্রথমে সূক্ষ্মভাবে মান পরিবর্তনের, ফাইন টিউনিংয়ের ধারণা ও অ্যানথ্রোপিক নীতির উল্লেখ করেন। এই নীতি অনুসারে আমরা এমন একটি মহাবিশ্বে বসবাস করি যা প্রাণের জন্য উপযোগী। যদি তা না হতো, তবে আমরা এখানে উপস্থিত থেকে এই প্রশ্নগুলো করতাম না। তবে হকিং শুধুমাত্র এই নীতিতে সন্তুষ্ট ছিলেন না, বরং তিনি মহাবিশ্বের সৃষ্টির প্রকৃত ও প্রাকৃতিক ব্যাখ্যায় পৌঁছাতে চেয়েছিলেন। ইনফ্লেশন মডেল, অ্যালান গুথের যুগান্তকারী প্রস্তাবনা। 1981 সালে গণিতবিদ অ্যালান গুথ প্রস্তাব করেন যে মহাবিশ্ব শুরুর দিকে এক ভয়াবহ স্ফীতির, ইনফ্লেশনের ধাপ পার করেছে। এই ঘটনাকে তিনি তুলনা করেন মূল্যস্ফীতির সাথে, যেখানে কোনো কিছুর মান সামান্য 1.5-2 বার নয়, বরং অসংখ্য গুণ বেড়ে যায়।
গুথের মডেল অনুসারে বিগ ব্যাংয়ের পর এক মুহূর্তের ভগ্নাংশে, যা 10⁻30 সেকেন্ডেরও কম সময়ে মহাবিশ্ব অনেক গুণ প্রসারিত হয়েছিল। কিভাবে এটি সম্ভব হল? মহাবিশ্বের চরম উচ্চ তাপমাত্রা ও শক্তির রাজত্বে 4টি মৌলিক শক্তি তখন একীভূত অবস্থায় ছিল। কিন্তু মহাবিশ্ব শান্ত হতে শুরু করলে, যখন এই ঐক্যের বাঁধন ভেঙে যায় এবং বলগুলো আলাদা হতে শুরু করে, তখন কোয়ান্টাম ক্ষেত্রে এক ধরনের অতি শীতলীকৃত সুপার কুল্ড অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থাকে গুথ একটি উপমার মাধ্যমে ব্যাখ্যা করেন। এটি যেন গরম ফুটন্ত তরকারিকে প্লেটে পরিবেশন করার পর আচমকা সৃষ্ট প্রচণ্ড বাষ্পের চাপ প্লেটটিকে ধাক্কা মেরে উঠিয়ে দেয়। গুথ দেখিয়েছিলেন এই অতি শীতলীকৃত অবস্থায় ব্রহ্মাণ্ডে এক বিকর্ষণমূলক শূন্যস্থানের শক্তি বা কসমোলজিক্যাল ধ্রুবক তৈরি করে, যা মহাবিশ্বকে অত্যন্ত দ্রুত গতিতে প্রসারিত করে। মডেলের উন্নয়ন ও সমাধান। প্রাথমিক ইনফ্লেশন মডেলে প্রসারণ শেষ হওয়ার পর একাধিক বুদবুদ মহাবিশ্বের কথা ওঠে, যাদের অভ্যন্তরে স্বাভাবিক ভর ও শক্তি সৃষ্টি হয়েছিল। তবে এই মডেলের একটি সমস্যা ছিল। এই বুদবুদের সীমান্তগুলো এত দ্রুত ছড়িয়ে যায় যে তারা একে অপরকে দেখার সুযোগ পায় না, যা সমসত্ত্বতার ব্যাখ্যা দিতে পারছিল না। পরবর্তীকালে অ্যান্ড্রে লিন্ডে ও অন্যান্য পদার্থবিদরা গুথের মডেলটিকে আরও উন্নত করেন। তারা ধীর রোল এবং খণ্ডকালীন স্ফীতির ধারণা দেন, যেখানে শক্তিগুলোর সাম্য ভঙ্গ হয় খুব ধীরে এবং তা পুরো ব্রহ্মাণ্ডে সমানভাবে ঘটে। এই চর্চা থেকেই উঠে আসে চাওটিক ইনফ্লেশন, যা ইঙ্গিত দেয় যে আমাদের কল্পজগতের বাইরে এমন আরও বহু মহাবিশ্ব থাকতে পারে। এই উন্নত ইনফ্লেশন মডেলগুলো হট বিগ ব্যাংয়ের সমস্ত সমস্যা সমাধানে সহায়তা করে। 1. সমসত্ত্বতা। বিস্ফোরণ এত তীব্র ছিল যে মহাবিশ্বের অভ্যন্তরের যে কোনো অমসৃণতা সমানভাবে ছড়িয়ে যায় এবং সর্বত্র মিশ্রিত হয়ে মসৃণতা তৈরি করে। 2. সমতলতা। প্রসারণের পর মহাবিশ্বের যে কোনো বক্রতা বা বাঁক অচিন্তনীয়ভাবে ছোট হয়ে যায়, ফলে মহাবিশ্বকে দৃষ্টিত সমতল মনে হয়। 3. বীজের সৃষ্টি। একই সাথে ইনফ্লেশন ক্ষুদ্রাতিক্ষুদ্র কোয়ান্টাম অস্থিরতাকে প্রসারিত করে। এগুলোই পরবর্তীতে মহাকর্ষের আকর্ষণে গ্যালাক্সি ও নক্ষত্রের বীজ হিসেবে কাজ করে, যা লোকাল ঘনত্বের সৃষ্টির কারণ। কোয়ান্টাম মাধ্যাকর্ষণ এবং সীমাহীন মহাবিশ্বের ধারণা। দূর থেকে মহাকাশের দিকে তাকালে আমরা এক অনন্ত বিস্তার দেখি, কিন্তু যখন বিজ্ঞানের জটিল গাণিতিক অঙ্ক ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ উইক রোটেশনের মাধ্যমে সময়কে যদি আমরা কাল্পনিক রূপে ধরি, তখন মহাবিশ্বের একটি নতুন রূপ উন্মোচিত হয়। এই কাল্পনিক সময় মহাবিশ্বকে 4 মাত্রিক গোলকের পৃষ্ঠতলের মতো দেখায়। প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এবং জেমস হার্টেল এই পদ্ধতি অবলম্বন করেই তাদের যুগান্তকারী নো বাউন্ডারি প্রস্তাবনা উপস্থাপন করেন। এই তত্ত্ব ফাইনম্যানের সম্ভাব্য সব ইতিহাসের যোগফল নীতি অনুসরণ করে। এর অর্থ হল মহাবিশ্বের সম্ভাব্য প্রতিটি পথ বা ডায়াগ্রাম বিবেচনা করা হয়, তবে প্রতিটি পথের মান নির্ধারণ করা হয় কাল্পনিক সময়ে। এই কাল্পনিক সময় মহাবিশ্বের সূচনা বা শেষ কোনোটি সিঙ্গুলারিটি নয়, বরং এর কোনো তীক্ষ্ণ প্রান্ত নেই, ঠিক যেমন পৃথিবীর গোলকে কোনো দিকের প্রান্ত বা কিনারা খুঁজে পাওয়া যায় না। এর গভীর অর্থ হল মহাবিশ্ব হয়তো নিজের মধ্যেই একটি বদ্ধ বা স্বসংবলিত পৃষ্ঠতল। এখানে কোথাও কোনো কোণা বা সীমানার সৃষ্টি নেই। এই ধারণাই হল নো বাউন্ডারি বা সীমাহীনতা। মসৃণ সূচনা এবং নক্ষত্রের জন্ম। এই প্রস্তাবনা অনুযায়ী প্রকৃতির সূচনা হয়েছিল একটি মসৃণ, শান্ত এবং অল্প অনিশ্চয়তা সহকারে। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি অনুসারে সেই মসৃণতার মধ্যেই ক্ষুদ্রাতিক্ষুদ্র তরঙ্গ বা ঢেউয়ের সৃষ্টি হয়। সেই জন্যে একদম শুরুতে মহাবিশ্ব পুরোপুরি সমান ছিল না, সেখানে ছোট ছোট অমসৃণতা বিদ্যমান ছিল। পরবর্তীকালে ইনফ্লেশন বা অতিস্ফীতির ধাপে এই অমসৃণতাগুলোই প্রসারিত হয় এবং জন্ম দেয় গ্যালাক্সি ও নক্ষত্রপুঞ্জের। আর তাই স্টিফেন হকিং প্রায়শই বলতেন, মহাবিশ্বের এই জটিল মহিমা হয়তো 2টি মৌলিক জিনিসে নিহিত: নো বাউন্ডারি প্রস্তাবনা এবং অনিশ্চয়তার নীতি। সৃষ্টিকর্তা ও সৃষ্টির ভূমিকা। মহাবিশ্ব যদি সত্যিই এই পদ্ধতিতে নিজে থেকেই সীমাহীন ও বর্ণহীন একটি গোলক হিসেবে শুরু হয়ে থাকে, তবে সৃষ্টিকর্তার ভূমিকা কি?
এই প্রশ্নে হকিং যথেষ্ট বিনয়ী ছিলেন। তিনি বলেন, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে মানুষ বুঝতে শিখেছে যে মহাবিশ্ব একটি সুনির্দিষ্ট নিয়মের অধীন এবং ঈশ্বর সেই নিয়ম ভঙ্গ করেন না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কোন সূচনা শর্তটি বেছে নেওয়া হয়েছিল? যদি মহাবিশ্ব সত্যিই স্বসংবলিত হয়, অর্থাৎ নিজে থেকেই শুরু এবং শেষ হয় এবং এর কোনো সীমানা না থাকে, তবে কোনো বহিরাগত সত্তার জন্য ঘড়ি ওয়াইন্ডিং করার বা এটিকে চালু করার কোনো কাজ অবশিষ্ট থাকে না। হকিং এই পরিস্থিতিতে সৃষ্টিকর্তার ভূমিকা কী হবে সেই প্রশ্নটি ধীরে ধীরে দর্শকের দিকেই ফিরিয়ে দিতেন। তবে তিনি এটারও স্মরণ করিয়ে দেন যে নো বাউন্ডারি প্রস্তাবনা সহ যে কোনো বৈজ্ঞানিক তত্ত্বই পরীক্ষা ও পরীক্ষণের বিষয়। তত্ত্বটি যেমন সঠিক প্রমাণিত হতে পারে, তেমনি ভুলও হতে পারে, কিন্তু এটি মানবজাতির প্রবল তৃষ্ণাকে চালিত করে। বিগ ব্যাং ও মহাবিশ্বের পরিণতি বিষয়ে একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যায়। শেষ কথন। মহাবিশ্বের উৎপত্তি ও পরিণতি শীর্ষক আলোচনার সমাপ্তিতে হকিং আমাদের এক মহৎ জিজ্ঞাসার মুখোমুখি করান। তিনি প্রশ্ন তোলেন, যদি ইনফ্লেশনের মাধ্যমে মহাবিশ্বের যাত্রা শুরু হয় এবং একদিন তার অদম্য প্রসারণ স্তব্ধ হয়ে যায়, তবে ভবিষ্যতে এর চূড়ান্ত পরিণতি কী হবে? মহাবিশ্বের মোট ঘনত্ব ও গুপ্ত শক্তি বা ডার্ক এনার্জিরই প্রভাব সেই ভবিষ্যৎকে নির্দিষ্ট করে দেবে। তবে তিনি একই সঙ্গে মনে করিয়ে দেন, আমাদের হাতে থাকা বর্তমান প্রমাণের ভিত্তিতে আমরা যেন প্রশ্ন করতে দ্বিধা না করি, সন্দেহ উত্থাপন করি এবং সর্বদা নতুন চিন্তা বা ধারণা উদ্ভাবন করি। এই আলোচনার সবচেয়ে মন্ত্রমুগ্ধকারী অংশটি হল সেই গভীর উপলব্ধি যখন আমরা অনুভব করি আমাদের শরীরের প্রতিটি অণু, প্রতিটি পরমাণুই হল কোনো প্রাচীন নক্ষত্রের অন্তিম বিস্ফোরণের ফসল। আর আমাদের দৃষ্টিতে আসা মহাশূন্যের স্নিগ্ধ আলোক রেখা হল 13.8 বিলিয়ন বছর আগে প্রজ্বলিত হওয়া সেই আদিম আগুনের অবশিষ্ট উষ্ণতা। এই আলোই আমাদের কানে কানে বলে দেয় আমরা সকলেই একই মহাজাগতিক উপাখ্যানের অবিচ্ছেদ্য অংশীদার। অধ্যায় 6, সময়ের তীর বা দি অ্যারো অফ টাইম। কখনো কি ভেবে দেখেছেন কেন ঘড়ির কাঁটা কেবল সামনের দিকেই ছোটে, পিছিয়ে আসে না? কেন ভাঙা কাচের টুকরোগুলো নিজে থেকে জোড়া লেগে আবার নিখুঁত কাপে পরিণত হয় না? কেন আমরা কেবল অতীতকে মনে রাখতে পারি কিন্তু ভবিষ্যৎ আমাদের কাছে অজানা? এই অধ্যায়ে স্টিফেন হকিং সময়ের এই রহস্যময় প্রবাহ নিয়ে আলোচনা করেছেন। তিনি খুঁজে দেখেছেন সময় কেন কেবল একটি নির্দিষ্ট দিকেই চলে, অন্যদিকে নয়, এবং এই একমুখী গতির সঙ্গে মহাবিশ্বের উৎপত্তি ও সমাপ্তির সম্পর্ক ঠিক কী? সময় সমমিতি কিন্তু বাস্তবের বৈসাদৃশ্য। কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম ফিজিক্স এবং আপেক্ষিকতা তত্ত্বের মৌলিক সমীকরণগুলি কিন্তু সময়ের সামনে পেছনে উভয় দিকেই একই রকম কার্যকর। অর্থাৎ কোনো সমীকরণে সময়ের মান ধনাত্মক বা ঋণাত্মক, প্লাসটি বা মাইনাসটি দোষালেও গাণিতিক ফলাফল একই থাকে। নিউটনের সূত্র অনুযায়ী একটি আপেল যেমন মাটিতে পড়বে, তেমনি সময়ের উল্টো দিকে ভাবলে আপেলটি মাটি থেকে লাফিয়ে হাতে এসেও সূত্রটি গাণিতিকভাবে সঠিক থাকবে। কিন্তু বাস্তবে আমরা কখনোই দেখি না যে ভাঙা কাচের টুকরোগুলো জোড়া লেগে আবার কাপ হয়ে উঠছে, বরং আমরা দেখি শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যাত্রা। এই বৈপরীত্যই এই অধ্যায়ের মূল ধাঁধা। এই সমস্যার সমাধান খুঁজতে হকিং সময়ের দিক নির্দেশক হিসেবে 3টি সময়ের তীর চিহ্নিত করেছেন। 3টি সময়ের তীর। 1. তাপগতিবিদ্যার তীর। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী একটি বদ্ধ সিস্টেমে বিশৃঙ্খলা বা এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায়। যেমন একটি পরিষ্কার ঘর নিজে থেকেই এলোমেলো হয়, কিন্তু এলোমেলো ঘর স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার হয় না। শত শত জিগস পাজেলের টুকরোগুলোকে ঝাড়ালে সেগুলোর এলোমেলো অবস্থাতেই থাকার সম্ভাবনা বেশি, সুশৃঙ্খলভাবে সাজানো থাকার সম্ভাবনা বিরল। এই তীর কাজ করার জন্য মহাবিশ্বের প্রাথমিক অবস্থা অত্যন্ত শৃঙ্খল, কম এন্ট্রপিযুক্ত থাকতে হয়। সময় যত এগোয় পদার্থ ও শক্তি ছড়িয়ে গিয়ে জটিল কাঠামো তৈরি করে, আর এই প্রক্রিয়ার মধ্য দিয়েই এন্ট্রপি বৃদ্ধি পায়। 2. মনস্তাত্ত্বিক তীর। আমরা কেবল অতীতকেই মনে রাখতে পারি, ভবিষ্যৎকে নয়। এর কারণ হল আমাদের মস্তিষ্ক যখন নতুন তথ্য সঞ্চয় করে তখন সামগ্রিক এন্ট্রপি বৃদ্ধি পায়।
কম্পিউটার বা আমাদের মস্তিষ্কে যখন কোনো স্মৃতি বা তথ্য প্রবেশ করানো হয় তখন যদিও মেমোরির কোষগুলো সাময়িকভাবে শৃঙ্খল হয়, কিন্তু এই প্রক্রিয়াজাতকরণের সময় যে তাপ উৎপন্ন হয় তা পরিবেশে আরও বেশি বিশৃঙ্খলা বা এন্ট্রপি সৃষ্টি করে। তাই আমরা সর্বদা সেই দিকেই স্মরণ করি যেদিকে এন্ট্রপি বাড়ছে। ৩. মহাজাগতিক তীর। আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলি ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। স্থানকালের এই প্রসারণের দিকেই সময় অগ্রসর হচ্ছে। হকিং প্রশ্ন করেন, যদি মহাবিশ্ব একদিন সম্প্রসারণ বন্ধ করে সংকুচিত হতে শুরু করে, তখন কি সময়ের তীর উল্টো দিকে ছুটবে? এই কৌতূহলোদ্দীপক প্রশ্ন থেকেই তিনি তার পরবর্তী বিশ্লেষণে উপনীত হন। এন্ট্রপি এবং মহাবিশ্বের আদি অবস্থা। কেন মহাবিশ্বের প্রারম্ভিক দশা ছিল এত সুশৃঙ্খল? চিরায়ত আপেক্ষিক তত্ত্ব অনুসারে বিগ ব্যাং একটি সিঙ্গুলারিটি থেকে শুরু হয়েছিল, যেখানে ঘনত্ব ছিল অসীম, যা সময়ের সূচনা বলে বিবেচিত হয়। কিন্তু স্টিফেন হকিং এবং জেমস হার্টলের নো বাউন্ডারি প্রস্তাব কোয়ান্টাম মাধ্যাকর্ষকে যুক্ত করে এক নতুন চিত্র দেয়। তারা দেখান মহাবিশ্বের ইতিহাস কোনো আয়তাকার রেখার মতো নয়, বরং একটি গোলাকার পৃষ্ঠের মতো, যেখানে কোনো তীক্ষ্ণ কিনারা বা শুরুর বিন্দু নেই। এই মডেল অনুযায়ী মহাবিশ্ব একটি অত্যন্ত সূক্ষ্ম ও মসৃণ অবস্থা থেকে যাত্রা শুরু করে। এই সময় অনিশ্চয়তার নীতি মেনে ক্ষুদ্র ঘনত্বগত পরিবর্তন বা চিত্রগুলি কোয়ান্টাম ফ্লাকচুয়েশনস জন্ম নেন। এরপর মহাকাশীয় ইনফ্লেশন নামক এক দ্রুত প্রসারণের সময় এই ক্ষুদ্র অমসৃণতাগুলো ধীরে ধীরে বড় হয় এবং আজকের গ্রহ, ছায়াপথ এবং সকল মহাজাগতিক বিন্যাসে পরিণত হয়। এভাবেই মহাবিশ্বের শুরুতে এন্ট্রপি কম ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়ছে, যা তাপগতীয় তীরকে ব্যাখ্যা করে। সংকোচনের পথে এন্ট্রপি এবং তীরের ভবিষ্যৎ। যদি একদিন মহাবিশ্বের সম্প্রসারণ থেমে যায় এবং তা সংকুচিত হতে শুরু করে, তাহলে কি তাপগতীয় তীর উল্টো দিকে ঘুরবে? হকিং শুরুতে মনে করেছিলেন সংকোচনের পর্যায়ে সম্ভবত এন্ট্রপি কমতে থাকবে, অর্থাৎ ভাঙা কাপ আবার জোড়া লেগে যাবে এবং লোকেরা শেয়ার বাজারে বাজি ধরে ভবিষ্যৎ কি ঘটবে তা জেনে অর্থ উপার্জন করতে পারবেন। তবে গাণিতিক মডেল এবং সহকর্মীদের গবেষণায় তার ধারণা বদলে যায়। তিনি ও তার সহকর্মীরা দেখলেন নো বাউন্ডারি শর্ত অনুযায়ী মহাবিশ্বের সংকোচন পর্যায়ে কখনোই সময়ের উল্টো দিকে ঘটে না, বরং তখনও এন্ট্রপি ক্রমবর্ধমান থাকে। তার এক সহকর্মী ডন পেজ এবং ছাত্র রেমন্ড লাফলাম দেখান যে এই প্রস্তাবের সঠিক বিশ্লেষণ করলে সংকোচন ধাপে এন্ট্রপি কমবে না, যার অর্থ তাপগতীয় ও মনস্তাত্ত্বিক তীর দুটির দিক বদলায় না। কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের উদাহরণও একই শিক্ষা দেয়। গ্রহের মতো ভল পুঞ্জীভূত হলে তার কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিন্তু এন্ট্রপি সেখানে কমে না, বরং তা উত্তরোত্তর বাড়তেই থাকবে। ভুল স্বীকার এবং বিজ্ঞানীর নম্রতা। এই প্রসঙ্গে হকিং তার নিজের একটি ভুলের কথা অকপটে স্বীকার করেন। তিনি বলেন, প্রথমে তিনি মনে করেছিলেন সংকোচন পর্যায়ে সময়ের তীর ঘুরে যাবে, কিন্তু ভুল বুঝতে পেরে তা তিনি প্রকাশ্যে স্বীকার করেন। বিজ্ঞানে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলবার্ট আইনস্টাইনও তার কসমোলজিকার ধ্রুবক যোগ করাকে জীবনের সবচেয়ে বড় ভুল হিসাবে উল্লেখ করেছিলেন। হকিং স্মরণ করিয়ে দেন, অপরাধ নয়, বরং ভুল মেনে নেওয়া ও তা সংশোধন করাই বিজ্ঞানের প্রধান সৌন্দর্য। সময়ের প্রকৃতি এক গভীর উপলব্ধি। এই অধ্যায় শেষ করে হকিং আমাদের এমন এক গভীর উপলব্ধিতে নিয়ে যান, যেখানে সময় কেবল ঘড়ির কাঁটা নয়, এটি মহাবিশ্বের বিস্তৃতি, আমাদের স্মৃতির গঠন এবং প্রাথমিক অবস্থার সুশৃঙ্খলতায় লুকিয়ে থাকা এক সূক্ষ্ম সুর। তিনি বলেন, যদি আমরা জানতে পারি কেন কফির কাপ ঠান্ডা হয়, কেন আমরা কেবল অতীতকে মনে রাখি, আর কেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, তাহলে আমরা সময়ের প্রকৃতি সম্পর্কে অনেকটাই বুঝে ফেলেছি। তবে আজও প্রশ্ন জাগে, যদি নো বাউন্ডারি প্রস্তাব সত্য হয়, তাহলে আমরা মহাবিশ্বের একেবারে শুরুটা কোথায় রাখব? ভবিষ্যতে প্রকৃতি কি আমাদের সময়বোধকে আবার চ্যালেঞ্জ করবে? এই উত্তরের অনুসন্ধানই বিজ্ঞানের অভিযানকে চালিত করে চলেছে। মহাজাগতিক তীর, এটি সেই দিক যেদিকে আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলো একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে এবং স্থান কাল ক্রমশ বড় হচ্ছে।
এই প্রসারণের দিকেই সময় এগিয়ে চলে। হকিং বলেন, যদি মহাবিশ্ব একদিন সম্প্রসারণ থামিয়ে সংকুচিত হতে শুরু করে, তাহলে কি সময়ের তীর উল্টো দিকে যাবে? এই প্রশ্ন থেকেই তিনি আরেক বিস্ময়ে পৌঁছান। অধ্যায় 7, সবকিছুর তত্ত্ব। কল্পনা করুন যদি এমন একটি একক সমীকরণ খুঁজে পাওয়া যেত যা একটি আপেলের পতন থেকে শুরু করে গ্যালাক্সিদের সুদূর মহাজাগতিক ঘূর্ণন, মহাবিশ্বের সবকিছু ব্যাখ্যা করতে সক্ষম। বিজ্ঞানের ইতিহাসে মানুষ সর্বদা এই স্বপ্নের সন্ধানেই এগিয়েছে। স্যার আইজ্যাক নিউটন যেমন মাধ্যাকর্ষণের নিয়ম শিখিয়েছিলেন, ম্যাক্সওয়েলের সমীকরণগুলো বিদ্যুৎ ও চুম্বকত্বকে এক সূত্রে গেঁথেছিল, তেমনি কোয়ান্টাম তত্ত্ব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার আচরণ বুঝতে সাহায্য করেছিল। তবুও মহাবিশ্বের সমস্ত শক্তিকে একত্রে বুননের একটি সার্বজনীন সূত্র আজও আমাদের অধরা। এই অধ্যায়ে স্টিফেন হকিং আমাদের সেই চূড়ান্ত অনুসন্ধানে নিয়ে যান যা সবকিছুর তত্ত্ব অথবা একীভূত তত্ত্বের খোঁজ নামে পরিচিত। তিনি ব্যাখ্যা করেন যে এখন পর্যন্ত আমরা পদার্থবিজ্ঞানে দুটি অত্যন্ত সফল অথচ অসঙ্গতিপূর্ণ তত্ত্বের উপর ভরসা করে চলছি। প্রথমটি হল সাধারণ আপেক্ষিকতা বা জেনারেল রিলেটিভিটি, যা মাধ্যাকর্ষণকে স্থানকালের বক্রতার ফল বলে ব্যাখ্যা করে। এই তত্ত্বটি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং মহাবিশ্বের মহাসুবিশাল কাঠামো বর্ণনার ক্ষেত্রে অসামান্যভাবে সফল। দ্বিতীয়টি হল কোয়ান্টাম মেকানিক্স এবং এর ওপর ভিত্তি করে তৈরি কোয়ান্টাম ক্ষেত্র তত্ত্ব। এটি তড়িৎ চুম্বক বল, দুর্বল পারমাণবিক বল এবং শক্তিশালী পারমাণবিক বল, এই তিনটি মৌলিক শক্তিকে কণা ও তরঙ্গের ভাষায় বর্ণনা করে। কিন্তু এই দুই ভাষা যেন দুটি ভিন্ন জগতে কথা বলে। সাধারণ আপেক্ষিকতা যেখানে মহাজাগতিক কাঠামো এবং স্থানকালের ধারণায় বিশ্বাসী, সেখানে কোয়ান্টাম তত্ত্বে অনিশ্চয়তার নীতি ও কণার অদ্ভুত আচরণই প্রধান। যখন আমরা এই দুটি তত্ত্বকে একত্রে মেশাতে যাই, তখনই শুরু হয় যত গণ্ডগোল। 1930-এর দশকে বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে প্রাকৃতিক সমস্ত রহস্য উন্মোচিত হয়ে গেছে। যখন পল ডিরাকের সমীকরণ থেকে ইলেকট্রনের স্পিন এবং অ্যান্টিকণার ধারণা বেরিয়ে আসে, তখন নোবেলজয়ী ম্যাক্স বর্ন মন্তব্য করেছিলেন যে শীঘ্রই সব শেষ হবে। কিন্তু এরপরই আবিষ্কৃত হয় নিউট্রন এবং আরও এক গুচ্ছে শক্তিশালী পারমাণবিক কণা, যা প্রকৃতির খেলা শেষ না করে নতুন রহস্যের দৃশ্যপট খুলে দেয়। এই ইতিহাস আমাদের সতর্ক করে দেয়, প্রকৃতি তার গোপন রহস্য এখনও সম্পূর্ণভাবে উন্মোচন করেনি। মাধ্যাকর্ষণকে কোয়ান্টাম তত্ত্বে নিয়ে আসার পথটি অত্যন্ত বন্ধুর। কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্বে কণাগুলোর পারস্পরিক মিথক্রিয়া বোঝাতে ব্যবহার করা হয় ফেইনম্যান ডায়াগ্রাম। এখানে কণারা বিনিময় কণার মাধ্যমে শক্তি ও তথ্য আদান প্রদান করে, কিন্তু এই প্রক্রিয়ার গাণিতিক হিসাবে প্রায়শই অসীম মান উঠে আসে। তড়িৎ চুম্বক বা দুর্বল বলের ক্ষেত্রে পদার্থবিদরা রেনর্মালাইজেশন নামক একটি কৌশল ব্যবহার করে সেই অসীম অংশকে কেটে বাদ দিতে পারলেও মাধ্যাকর্ষণের ক্ষেত্রে এই কৌশল অকার্যকর। মাধ্যাকর্ষণে যে অসীম মানগুলো তৈরি হয় তা এতই প্রবল ও অসংখ্য যে তাদের একত্র করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানের জন্য 1970-এর দশকে বিজ্ঞানীরা সুপার গ্র্যাভিটি নামক একটি তত্ত্ব প্রস্তাব করেন। এই তত্ত্বে মাধ্যাকর্ষণের বাহক কণা গ্র্যাভিটন, যার স্পিন 2, এর সাথে স্পিন 3-এর 2, 1, 1-এর 2 এবং 0 এরকম আরও কিছু কণার একটি দল যুক্ত করা হয়। এই কণাগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে তাদের ধনাত্মক ও ঋণাত্মক অবদান একে অন্যকে বাতিল করে দেয় এবং গাণিতিক অসীমতার সমস্যা দূর হয়। কিন্তু এই তত্ত্বের সমীকরণগুলো এতই জটিল যে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এর পূর্ণ সমাধান ও কার্যকারিতা প্রমাণ করতে পারেননি। এরপর আসে স্ট্রিং তত্ত্বের ধারণা। হকিং আমাদের কল্পনা করতে বলেন যে মৌলিক কণাগুলো আসলে কোনো বিন্দু নয়, বরং তারা হলো অতি ক্ষুদ্র সুতো বা লুপ। এই সুতো বা লুপ যখন কম্পিত হয়, তখন বিভিন্ন সুর বা নোটের সৃষ্টি হয়, যা বিভিন্ন কণা হিসেবে প্রকাশিত হয়। একটি ফোটন, একটি ইলেকট্রন বা একটি গ্র্যাভিটন সবই একই ধরনের স্ট্রিংয়ের কেবল ভিন্ন ভিন্ন কম্পন। দুটি স্ট্রিং যখন একে অপরের সঙ্গে মিলিত হয়, তখন তারা ভেঙে গিয়ে নতুন স্ট্রিং তৈরি করতে পারে। মাধ্যাকর্ষণের বিনিময় কণাগুলো এই সংযোগের মাধ্যমেই ফুটে ওঠে। স্ট্রিং তত্ত্বের প্রধান আকর্ষণ হল এটি অনিশ্চয়তার নীতি ও স্থানতানকালের বক্রতাকে স্বাভাবিকভাবেই এক ছাতার নিচে নিয়ে আসে। কিন্তু এর একটি প্রধান সমস্যা হল এই তত্ত্বটি চলতে অতিরিক্ত মাত্রার দাবি করে, কখনো 10, কখনো বা 26টি মাত্রা। আমাদের পরিচিত 3টি স্থানিক মাত্রা ও একটি সময়ের মাত্রা বাদে বাকি সব মাত্রা অতি ক্ষুদ্র আকারে গুটিয়ে আছে বলে ধরে নেওয়া হয়। এর কারণ সহজ, জীবনের জন্য যে পরিবেশ প্রয়োজন তাতে 3-এর বেশি বা 2-এর কম স্থানিক মাত্রায় গ্রহের কক্ষপথ স্থায়ী হয় না। প্রাণীর শিরাধমনীও কার্যকর থাকতে পারে না। তাই যুক্তি দেওয়া হয় অন্য মাত্রাগুলো অদৃশ্যভাবে গুটিয়ে আছে। এই সূত্র ধরে
হকিং অ্যানথ্রোপিক নীতি বা নৃতাত্ত্বিক নীতির ধারণাটি সামনে আনেন। এই নীতির মূল কথা হল আমরা এমন একটি মহাবিশ্ব পর্যবেক্ষণ করি যেখানে জীবনের উদ্ভব সম্ভব হয়েছিল। উদাহরণস্বরূপ 2টি মাত্রায় রক্ত সঞ্চালন অসম্ভব, আর 4টি বা তার বেশি মাত্রায় গ্রহগুলির কোনো স্থায়ী কক্ষপথ তৈরি হয় না। তাই 3টি স্থানিক মাত্রা ও একটি সময়ের মাত্রা আমাদের জীবনের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করেছে। এর ভিত্তিতে অনেকে যুক্তি দেন যে টিকে থাকার উপযোগী মহাবিশ্ব হয়তো হাতে গোনা কয়েকটি বিন্যাসের মধ্যেই সম্ভব, যা মূলত স্বসামঞ্জস্যপূর্ণ। এই ধারণাটি কিছুটা বিস্ময়কর হলেও এটি কেবল সংখ্যাতাত্ত্বিক আলোচনা নয়, বরং আমাদের দর্শনের গভীর জগতে প্রবেশ করিয়ে দেয়। এই আলোচনার শেষে হকিং চূড়ান্ত তত্ত্বের 3টি সম্ভাব্য ফলাফলের কথা বলেন। 1. প্রকৃতিতে এমন একটি সম্পূর্ণ একীভূত তত্ত্ব বিদ্যমান যা আমরা একদিন আবিষ্কার করতে সক্ষম হব। 2. এই তত্ত্বের কোনো শেষ নেই, আমরা হয়তো কেবল একের পর এক নতুন তত্ত্ব তৈরি করে যাব। প্রতিটি তত্ত্বই আগেরটির চেয়ে বেশি নির্ভুল হবে, কিন্তু তা কখনো সম্পূর্ণ হবে না। 3. প্রকৃতির কোনো বৈধ তত্ত্বই নেই, কিছু ঘটনা চিরকালই এলোমেলোভাবে ঘটতে থাকবে। হকিং বলেন আমাদের অভিজ্ঞতার দ্বিতীয় সম্ভাবনাটির দিকে ইঙ্গিত করে, কারণ নতুন নতুন পরীক্ষা প্রতিনিয়ত নতুন প্রপঞ্চ সামনে আনছে, ফলে তত্ত্বগুলো উন্নত হতেই থাকবে। কিন্তু একটি চরম শক্তির সীমা আছে, মাধ্যাকর্ষণের প্ল্যাঙ্ক শক্তি। এই সীমার উপরে যেহেতু আমাদের কোনো যন্ত্র কাজ করে না, তাই একসময় হয়তো আমরা প্রকৃতি সম্পর্কে সমস্ত গভীর প্রশ্নের উত্তর পেয়ে যাব। সম্ভবত বিগ ব্যাংয়ের সময়ে এই চরম শক্তি পরীক্ষাগার হিসাবে কাজ করেছিল। অতএব মহাবিশ্বের একেবারে প্রারম্ভিক অবস্থাটি অধ্যয়ন করাই আমাদের জন্য সব কিছুর তত্ত্ব খুঁজে পাওয়ার একমাত্র বাস্তব পথ। হকিং তার আলোচনা শেষ করেন কিছু গভীর দার্শনিক ভাবনা দিয়ে। তিনি বলেন, যদি নো বাউন্ডারি প্রস্তাবনা সত্য হয়, তবে ঈশ্বর বা প্রকৃতির হাতে প্রথম শর্তাবলী নির্ধারণে তেমন কোনো ইচ্ছাধীনতা ছিল না, কারণ শুধুমাত্র কয়েকটি স্বসামঞ্জস্যপূর্ণ তত্ত্বই বাস্তবে সম্ভব ছিল। তিনি মজা করে ভবিষ্যদ্বাণী করেন, হয়তো একদিন সার্বিক তত্ত্বের একটি সরলীকৃত পাঠ্যপুস্তক স্কুলে পড়ানো হবে, যেখানে মাত্র কয়েকটি সমীকরণের মাধ্যমে সমস্ত শক্তি ও কণাকে একত্রে বর্ণনা করা হবে। সেই দিন আর কোনো গোপন রহস্য অবশিষ্ট থাকবে না। আমরা শুধু এইটুকু বুঝব না যে প্রকৃতি কেন এই রূপে কাজ করে, বরং ঈশ্বরের মানসিকতা কেমন তাও অনুধাবন করতে সক্ষম হব। এই আলোচনার মাধ্যমে হকিং একজন বিজ্ঞানীর সীমাবদ্ধতা, তার অপরিমেয় সাহস এবং কল্পনা শক্তির এক মিশ্র কাহিনী আমাদের সামনে তুলে ধরেন। সবকিছুর তথ্য হয়তো আজও আমাদের নাগালের বাইরে, কিন্তু আমরা জানি প্রতিটি ব্যর্থতা বা ভুল ধারণাই নতুন পথের দিশা দেখিয়েছে। ডিরাকের সমীকরণের ভুল থেকে নিউট্রনের আবিষ্কার, সুপারগ্র্যাভিটির অসীম হিসাবের জটিলতা পেরিয়ে স্ট্রিং তত্ত্বের জন্ম, কিংবা কসমিক ইনফ্লেশনের সাহসী অনুমান, এগুলোই বিজ্ঞানের ইতিহাস। আজও অজানা পথে নির্ভয়ে পদক্ষেপ নেওয়াটাই বিজ্ঞানীর প্রকৃত কাজ। হয়তো কোনো একদিন কোনো তরুণ গবেষক অতি ক্ষুদ্র কণা এবং বিশাল মহাবিশ্বের সুরকে একই ঐকতানে বাঁধতে সক্ষম হবেন, আর আমরা সবাই সেই সুর শুনে নিশ্চিত প্রত্যয়ে বলে উঠব, হ্যাঁ, এটাই সব কিছুর সঙ্গীত। যে প্রশ্ন দিয়ে যাত্রা শুরু হয়েছিল, আমরা কোথা থেকে এলাম আর এই মহাবিশ্বের শেষ কোথায়, এই পুরো অডিও বুক জুড়ে আমরা খুঁজেছি সেই উত্তর। বিগ ব্যাংয়ের জন্মলগ্ন থেকে ব্ল্যাক হোলের গভীর অন্ধকার, সময়ের একমুখী তীর থেকে ভবিষ্যতের সম্ভাব্য ভর কেন্দ্র। স্টিফেন হকিং আমাদের শিখিয়েছেন যে বিজ্ঞান শুধু সমীকরণ নয়, এটি এক ধরনের কৌতূহল যা থেমে থাকে না। হকিং বলেছিলেন, যদি একদিন আমরা সত্যিই মহাবিশ্বের নিয়মকে সম্পূর্ণভাবে বুঝে ফেলি, তাহলে সেটা শুধু বিজ্ঞানীর নয়, সমগ্র মানবজাতির জয় হবে। কারণ তখন প্রথমবারের মতো আমরা জানব আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর অস্তিত্ব আসলে কী অর্থ বহন করে। মহাবিশ্ব হয়তো অসীম, কিন্তু কৌতূহলও তেমনই অসীম, আর তাই প্রতিটি প্রশ্নের শেষে থাকে আরেকটা প্রশ্ন, আর এটাই মানুষের অগ্রগতির মূল শক্তি। যদি এই যাত্রা আপনাকে ভাবিয়েছে, থামিয়েছে বা বিস্মিত করেছে, তাহলে আপনি ঠিকই শুনেছেন, কারণ এটাই জ্ঞানের প্রকৃত কাজ, মাথা ভরানো নয়, মাথার ভেতর আলো জ্বালানো। আপনি শুনছিলেন দ্য থিওরি অফ এভরিথিং, বাংলা অডিও বুক, কণ্ঠে বই FM। যদি ভালো লেগে থাকে, আমাদের সঙ্গে থাকুন। আরও জ্ঞানের গল্প, বিজ্ঞানের বিস্ময় আর মহাবিশ্বের গভীর রহস্য নিয়ে আবার ফিরব।
চোখ রাখুন আকাশে আর মন রাখুন কৌতূহলে। এটাই বই এফএম, যেখানে বই শুধু পড়া হয় না, অনুভব করা হয়। ধন্যবাদ, আবার শোনা হবে।